আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলে এলাম আজ আপনাদের মাঝে আরো একটি ঘটনা। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন সোহেল, মৌলভীবাজার থেকে। সোহেল তার নানাবাড়ি এলাকার একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি চলে যাচ্ছি সোহেলের পাঠানো ঘটনায়। সোহেল এই ঘটনাটি শুনেছেন তার মামার বন্ধু আজমাইন সাহেবের কাছে। তিনিও তার মামাই, তিনি তাকে মামাই ডাকেন। যাই হোক, তিনি এই ঘটনাটি বলেছেন সোহেলকে এবং সোহেল সেটি শেয়ার করেছেন আমাদের কাছে। সোহেলের নানাবাড়ির যে এলাকায় ঘটনাটি ঘটে সেটি বৃহত্তর সিলেটের কোনো একটি অংশে এবং জায়গাটি অনেক সুন্দর, মানে প্রাকৃতিকভাবে অনেক সুন্দর, অনেক রিচ। মানে দেখা যাচ্ছে সেখানে কোনো জায়গায় একেবারে বিস্তীর্ণ ফসলের মাঠ, আবার কোনো জায়গায় খোলা মাঠ পড়ে আছে। তারপর একটা সাইডে এই পাশে আসলে দেখা যাচ্ছে চা বাগান উঠে গেছে। আর সেই জায়গার কোনো একটা অংশে, মানে এক পাশ দিয়ে, সেই পাশ দিয়ে চলে গেছে নদী, বেঁকে নদী চলে গেছে এবং তার পাশে পাহাড়। মানে খুব সুন্দর জায়গাটা। আর সেখানকার একটা অংশেই হচ্ছে সোহেলের নানাবাড়ি এলাকা। আর সেই জায়গায় একটা কবরস্থান আছে, বেশ পুরনো কবরস্থান। মানে সেইখানে যে চা বাগান ছিল, চা বাগানের সেখানে যারা মেনটেন করতো সাহেবরা, তাদের কিছু অংশেরই ওখানে কবর দেওয়া হয়েছিল। মানে সেটা খুব অল্প একটা অংশ, ছোট একটা অংশ, বাট ওই জায়গাটা আর পরে আরো এক্সটেন্ডেড কবর আছে, সেগুলো পুরনো কবর। আর তার পাশে নতুন ভাবে আবার কবর দেওয়ার জন্য জায়গা আছে। তো মানে কবরস্থানটা বেশ পুরনো, মানে বেশ পুরনো, এবং এটা গাছগাছালি দিয়ে ঢাকা। দিনের বেলাও গেলে গা ছমছম করতে, এরকম একটা অবস্থা। তো সেই গ্রামের একটা লোক ছিল যিনি নাকি এই মাটি কাটার কাজ করতেন এবং কবরস্থানেও তিনি মাটি কাটতেন, এবং তিনি ছিলেন সেখানকার পার্মানেন্ট একজন ব্যক্তি। তার নাম ছিল মনু মিয়া। এই মনু মিয়ার ছেলে লিয়াকত, সে যখন একটু বড় হয়, সে টুকিটাকি কাজ করতে করতে তার আসলে কাজকর্ম থাকে না। মনু মিয়া তাকে এই মাটি কাটা ট্রেনিং দেন। তো সে দেখা যেত কবর খোঁড়া তার প্র্যাকটিস হয়ে যায় এবং লিয়াকত বাবার সাথে মাটি খোঁড়ার কাজ করেন, মাটি কাটার কাজ করেন। তো এরকম টুকিটাকি কাজ করে এবং কবর খুঁড়ে তাদের অল্প সামান্য ইনকাম আসছিল লিয়াকতের, এবং মনুমিয়ারও একটা এক্সট্রা ইনকাম আসছিল বাসায়। তো এর মাঝে কবরস্থানে যেই লোকটা ওখানে কাজ করতো, মানে দেখাশোনা করতো, সে ওখানে, মানে কবরস্থানটা দেখাশোনার জন্য একজন মানুষ ছিল। সে একটা ছোট্ট টিনের ঘরে ওখানে থাকতো কাছাকাছি। তো সেই লোক চলে যায় ওখান থেকে, মানে তার কোনো পারিবারিক কারণে সে চাকরি ছেড়ে চলে যায়। তো এই সুযোগে মনু মিয়া সে রিকোয়েস্ট করে সেখানকার যারা কমিটি ছিল, কমিটির মানুষদেরকে, যে তার ছেলে লিয়াকতকে যেন সেখানে নেওয়া হয় কাজে। তো তারা লিয়াকতকে নিয়ে আসতে বলে। লিয়াকত কথাবার্তা বলে তাদের সাথে, এবং তারা স্যাটিসফাইড হয়। একটু সহজ সরল ছেলে লিয়াকত, তাকে তারা কাজ দেয়। কিন্তু শর্ত হচ্ছে লিয়াকতকে কিন্তু ওই যে ওই টিনের ঘরে মুভ করে আসতে হবে এবং থাকতে হবে, এবং সেখানেই তার থাকা হবে আর কি। সবকিছু খাবার দাবার তার মতোই সে ম্যানেজ করবে। আর তাকে বেতন দেওয়া হবে, মাসিক একটা বেতন দেওয়া হবে। এর মাঝে কবর খোঁড়া তার যা আছে তার সেই বেতনের মধ্যেই আর কি। তো লিয়াকত রাজি হয়, মনুমিয়া তো রাজি হয়। ছেলেকে সে যথাসময় ওখানে পৌঁছায় দেয়, সেই ঘরে গোছায় দিয়ে আসে। বলে যে, আরে বেটা, আমি তো এখানে সবসময় আসি, সবসময় এখানে আমি এসে এখানে কত গল্প করেছি এর সাথে, এখানে লোকে যে কাজ করে তার সাথে তুইও থাকবি, কাজ করবি, আমি তো আসা যাওয়া করি। তো লিয়াকতের একটু মন আনচান করে, কিন্তু লিয়াকত আবার জায়গাটাকে বেশ পছন্দ করে। তার কাছে এই একদম নীরব নিথর জায়গা খুব ভালো লাগে আর কি। যে দেখলে যেখানে সুন্দর বাতাস খেলতেছে, সে তাকায় দেখে যে এখানে খুব সুন্দর বাতাস খেলতেছে, দূরে গাছগাছালি, একেবারে দূরে পাহাড়ের দেখা যাচ্ছে, এরকম। তো সে মোটামুটি পছন্দ করে ফেলে, তার এটাতে সমস্যা নাই। আর সে যেখানে তাদের বাসা, সেখানেও এরকম টিনেরই ঘর। তো লিয়াকত এখানে মুভ করে চলে আসে। তো প্রতিদিনই সে ওই কবরস্থান দেখাশোনা করে, এবং সেখানে একজন মহিলা আছে, সে আসে, সে জাস্ট উকি ঝুঁকি মারে, পরিষ্কার পরিচ্ছন্ন পাতা পুতা কুড়ানোর এগুলো দরকার পড়লে, এবং লিয়াকত তাকে সাহায্য করে এগুলা ব্যবস্থা করে দেয়। জায়গাটা যেহেতু একটু দূরে এবং কবরস্থান, সেখানে কিছু স্পেশাল ব্যাপার স্যাপার আছে। সেটা লিয়াকত বুঝতে পারলো কয়েকদিনে, যে রাতের বেলা অসম্ভব রকমের থুম খেয়ে যায়, এবং লিয়াকত একটু ভয় পেত। তার বাবার সাথে কবর খোঁড়া যখন থেকে শুরু করছে তখন থেকেও একটু ভয় পাইতো, কারণ এই কবরস্থান ছাড়াও অন্য দূর দূরান্তে যে কবর খুঁড়ে আসে তার বাবার সাথে যে। কিন্তু কবরস্থানে যেটা হয় যে সেখানে তো অনেক পুরনো কবর, নতুন কবর। তো সে যখন রাত গড়ায় যেত এখানে, তখন তার কাছে অন্যরকম লাগতো, মনে হয় কি একেবারে ওয়েদারটা ঝিম মেরে গেছে।
আর তার এই ঘর থেকে সে বের হয়ে যদি তাকাইতো দেখতো অন্ধকার, ঝিঝি পোকা ডাকতেছে, কিছু কিছু জায়গায় চাঁদের আলো পড়ছে, একদম অস্ফুট একটা দৃশ্য তৈরি হয়েছে এই চাঁদের আলোর সাথে মিলায় মিশায়। মানে এখানকার একটা নিজের একটা ইকোসিস্টেম আছে। শিয়াল ডাকতো রাতের বেলা, কবরস্থানের কুকুর আসা যাওয়া করে, সেগুলো সে দেখছে। যাই হোক, সে মোটামুটি ইউজ টু হওয়ার চেষ্টা করে। তার ওই ঘরের মধ্যে হ্যারিকেন আছে, বাতি আছে, এমনকি হ্যাজাক লাইটও আছে, দিয়ে দিচ্ছে তাকে কমিটির থেকে, প্রয়োজনে সে জ্বালাইতে পারে আর কি। তো এটার সাথে সে ইউজ টু হয়ে গেল। দিনের বেলা ওই মহিলা এসে পরিষ্কার করে, সাথে সে থাকে, সে ঘোরাফেরা করে, সে কেমন জানি এই জায়গাটার প্রতি একটা মানে মমত্ববোধ তার চলে আসলো। তো একদিন তাদের কমিটির যিনি প্রধান, একজন বয়স্ক ব্যক্তি আর কি, এবং তিনি গণ্যমান্য, খুব সুফি টাইপের চেহারা, তিনি আসলেন। সে লিয়াকতের সাথে কথা বললেন যে আপাতত তো কয়েকদিন তুমি কোনো কবর টবর খুঁড়ে নাই কেন? তিনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখে খুব পছন্দ করলেন। লিয়াকত বললো, বাবা শোনো, তোমার একটা জিনিস দেখাই, তুমি কেন হাঁটাচলা করো রাত্রেবেলা? তো লিয়াকত বললো যে আমি তো চলি আর কি, এদিক দিয়ে একটু হাঁটি টাটি বসি মাঝে মাঝে। এইখানে কোনোদিন আসবা না, আসো তুমি আমার সাথে, আসো তোমার দেখাই। তো হাঁটায় নিয়ে গেল সে মুরব্বী। তো লিয়াকত ওনার সাথে হাঁটতে হাঁটতে গেল, এবং তখন অলরেডি মানে দুপুর, কিন্তু মানে ভর দুপুরের পরের অংশটা, ঠিক ভর দুপুরটা পড়ে গেছে এরকম একটা সময়। পাখি ডাকতেছে, বিভিন্ন রকম নাম না জানা পোকা ডাকতেছে গাছগাছালির মধ্যে। ওই মুরব্বী হেঁটে চলতেছে এবং লিয়াকত তার সাথে যাচ্ছে। লিয়াকতের কাছে আজব লাগতেছে, এই অংশটা সে আসে নেই। তো এক সাইডে এসে দেখলো যে এইখানে সব পুরনো কবর আছে হাতের বাঁ দিকে, এবং ওই দিক থেকে দেখা যাচ্ছে, তাকে দেখাইলো আবার লোকটা, বলে তোমাকে আমি দেখাইতেছি, এইখানে হচ্ছে এই যে পুরানো কবর, ওইখানে কিছু সাহেবদের কবর আছে, তো জানো ওদের নাম ফলক টলক দেয়া এরকম। আর এদিক দিয়ে আসো, তাকে নিয়ে গেল হাঁটায় আরো সামনে নিয়ে। একটা জায়গায় দেখলো যে ওই জায়গায় একটা পাথরের মতো তারা বাউন্ডারি দিয়ে দিছে, মনে হয় পাথর গেড়ে গেড়ে ওই জায়গাটা বসাইছে, যেমন ছোট্ট ইট দিয়ে যদি একটা জায়গার নিশানা দেওয়া হয় এরকম, মানে একদম স্কোয়ার করে। বলে এই জায়গায় আসো না, এখানে কখনো রাত্রেবেলা ভুলে আসবা না, তুমি ওদিকেও যেও না, এখানে শিয়াল টিয়াল আছে, কুকুর টুকুর আছে, ওইদিকে যাবা না। তো লিয়াকত বললো, কেন চাচা, কি হয়েছে? না না, এখানে আসো না। তো সে বলল, লিয়াকত কি সমস্যা, কি কাকা কোনো সমস্যা? না, এখানে জিনদের খবর। আস্তে আস্তে বললো, এখানে জিনরা খবর দেয়, আসো না এখানে আসবা না রাত্রেবেলা, আর কোন রকম মানে এদিকে ঘোরাফেরাও করো না। বলে তিনি হেঁটে হেঁটে আসলেন। লিয়াকতকে দেখলেন তিনি দোয়া পড়তেছেন। লিয়াকতকে তিনি জিজ্ঞেস করলেন যে দোয়া কালাম জানো না? তো লিয়াকত বললো যে হ্যাঁ বাবা শিখাইছে, যা। বলে যে হ্যাঁ, দোয়া কালাম পড়ে চলাফেরা করবা, রাত্রে থেকে থাকো একলা একলা, করো না, কোনো সমস্যা নেই। আর মসজিদ কোথায় তো জানোই, কাছেই। বলে হ্যাঁ। এই আর কি, উনি কথাবার্তা বলে চলে গেলেন। উনি চলে যাওয়ার পরে লিয়াকতের মনে একটা আলাদা আগ্রহ তৈরি হইল ওই জায়গাটার প্রতি। লিয়াকত চিন্তা করলো, ওই জায়গায় তো যাইনি, জিনদের কবর, এই জিনিসটা শুনি নাই। তো লিয়াকত হাজার হইলো ইয়াং, মানে তার মনে কিউরিয়াসিটি। ইয়াং মানে সে কেবল টিনেজ পার হয়েছে এরকম বয়স। তো তার মনে কিউরিয়াসিটি, জিনদের কবর, এটা কেমন কথা? তো লিয়াকত এরপর থেকে তার এই কিউরিয়াসিটিটা বেড়ে গেছে। সন্ধ্যার পরে সে বসে থাকে, সে অন্য কিছু দেখে কিনা, মানে অন্যরকম কিছু বা আজব কিছু এরকম দেখে কিনা, এগুলোর প্রতি তার খুব অনিসন্ধিৎসু ছিল আর কি। সে চিন্তা করতেছে এরকম কিছু দেখি কিনা। তো ওরকম আর দেখে না। তো এরকম কয়েকদিন পার হয়ে গেছে। তো একদিন লিয়াকত এরকম, মানে বেশ গরম পড়ছে ওই দিন, মানে বেশ ভ্যাপসা টাইপের গরম। লিয়াকতের ঘরের মধ্যে ভালো লাগতেছে না। তো সে হাঁটা দিল বের হয়ে, হারিকেন নিছে হাতের মধ্যে, তার বেলচাটা নিছে। এই বেলচাটা দিয়ে সে মাটিও খুঁড়ে, আবার বেলচা দিয়ে কিছু সরাইও দিতে পারে, আবার সাপকপ থাকলেও মানে একটা চিন্তা। তো হারিকেন আর বেলচা নিয়ে সে হাঁটতেছে, তার ঘুমও আসতেছে না, গরম, এবং গরমটা বেশ মানে ভ্যাপসা টাইপের। তো হাঁটতে হাঁটতে সে যাচ্ছে। তো হঠাৎ তার মনে হইলো ওই জায়গাটাকে একটু দেখে আসবো নাকি, ওই যে চাচা দেখাইছিল ওইখানে। তো ওই মানে চিন্তা করতে করতে সে ওই দিকেই হাঁটা দিল, মানে নিজের অজান্তেই। কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসছে ওইদিকে। একদম রাতের বেলা অন্যরকম লাগতেছে, হারিকেনের আলো পড়ছে মাটিতে, হারিকেনটা ঝোলায় নিচ্ছে তো মাটিতে পড়ছে, যতটুকু আলো সামনে যাচ্ছে। আর আশেপাশে পোকার ডাক, জি 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 পোকা ডাকতেছে, এবং সাথে আরেকটা পোকা ডাকতেছে ক্যাট 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 করে এরকম। মানে সেই ডাকের সাথে পরিচিত, অপরিচিত কেউ হইলে একটু অন্যরকম হয়ে যাবে, কারণ ওই অঞ্চলে এই পোকাগুলো খুব বেশি দেখা যাচ্ছে। ক্যাট 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 করে এরকম ভাবে ডাকে, গাছগাছালির মধ্যে থাকলে মানে একদম ভয় ধরায় দিবে এরকম। কিন্তু লিয়াকত এটার সাথে ইউজ টু, সে যাচ্ছে। তো হেঁটে হেঁটে সে পুরান অংশের কবরস্থান থেকে চলে গেল। ওই পাশে দেখতেছে সাহেবদের কবরস্থান। ওই জায়গাটা দেখে তার জানি কেমন একটু ভয় লাগলো, কারণ কি চাঁদের আলো কিন্তু পড়ছে এখানে। চাঁদের আলো পড়ে ওই সাহেবদের কবরস্থানের মধ্যে কিছু ওই যে টুমস্টোন আছে, আছে ক্রস আছে, ওগুলোর উপর পড়ে কেমন যেন একটা ভীতিকর
মনে হইতেছে জায়গাটা। লিয়াকতের একটু গা কাটা দিছে, তো সে সাথে সাথে ধোয়া পড়ে নিজের গায়ে ফু দিল শরীরটা বন্ধ করার জন্য। তারপর সে হেঁটে সামনের দিকে যাচ্ছে। সামনের দিকে যেতে গিয়ে সে কিন্তু চলে আসছে বেশ খানিকটা চলে আসছে। হঠাৎ সে থমকায় গেল, কারণ সে দেখলো মনে হইতেছে দূরে সাদা সাদা কাপড় পরা মানুষ দাঁড়ায় আছে। এবং তারা বেশ লম্বা, মানে এভারেজ হচ্ছে লম্বা 6-7 ফিট, 7 ফিট মিনিমাম হবে এক একজনের হাইট, এবং অনেকজন দাঁড়ায় আছে সাদা কাপড়। লিয়াকত দূর থেকে দেখছে, সে তখন চিন্তা করলো, আরে এটাই তো মনে হয় সেই যে বলছে ওই কাকা বলে গেছিল সেরকম। তো সে সাথে সাথে ভাবলো যে তার এই হারিকেনের আলোতে তাকে বেশি ভিজিবল মনে হইতেছে। সে তাড়াতাড়ি তার হারিকেনটা বন্ধ করে দিল, ঘুরায় একদম, মানে জায়গাটা অন্ধকার করে ফেললো সে। এখন কিন্তু এই অন্ধকারটা শুয়ে আসতে কয়েক সেকেন্ড সময় লাগছে তার। তো যখন অন্ধকারটা শুয়ে আসলো, সে দেখতেছে চাঁদের আলো যে পড়ছে ওই জায়গাটায়, এবং সাদা সাদা কিছু এই যে এরকম কাপড়ের মতো পড়া বড় আলখাল্লা, তাদের গায়ে মনে হচ্ছে যে আলখাল্লাগুলো এরকম উঠতেছে হালকা বাতাসে, এবং সেগুলা মনে হচ্ছে যে তাদের শরীরের ভিতরে খুব একটা টাচ খাচ্ছে না, এরকম মানে ফ্লেক্সিবল টাইপের। তো খুব অন্যরকম লাগলো লিয়াকতের কাছে, মনে হলো যে মানুষের শরীরে কাপড় তো এইভাবে নড়ে না। সে একবার চিন্তা করলো, আর এগুলা কি মানে সত্যি কোনো কিছু নাকি আমি কি স্বপ্ন দেখতেছি। তো চিন্তা করে সে নিজের চিমটি কাটছে জোরে, চিমটি কাটা বুঝলে ব্যথা লাগতেছে, তার মানে সে জেগে আছে। তো সে আস্তে করে বসে পড়লো, মানে মানে হাঁটু গেড়ে বসে কুজা হয়ে আস্তে আস্তে এগুলো, কারণ ওই জায়গাটা কিন্তু একটু উঁচু এবং পাথরের একটা দেওয়া, এরকম বাউন্ডারি মতো দেওয়া, বাউন্ডারি ঠিক না, একটা মানে নিশানার মতো দেওয়া, মানে একটা করে পাথর গেড়ে গেড়ে করছে। কিন্তু লিয়াকত যখন নিচু হয়ে গেছে তখন সে কিছুটা মানে নিচু হয়ে গেছে, যেটাকে বলে ডাক করে সে যাচ্ছে আস্তে আস্তে করে, কাছে যাচ্ছে। একটা জায়গায় আসার পর সে বাতাসে সুন্দর আতরের ঘ্রাণ পেল, কড়া আতরের ঘ্রাণ, মানে ঘ্রাণটা কেমন জানি, মানে এরকম আতরের ঘ্রাণ সে শোনে নাই। তো সে তাড়াতাড়ি হাঁটু গেড়ে ওখানে বসে পড়লো, আর সামনে গেল না, বসে পড়ে হাঁটু গেড়ে বসে এরকম উঁকি দিয়ে দেখতেছে। তো আতরের ঘ্রাণটা লাগতেছে এবং সে ওখানে শুনতেছে তারা যিনি কি বলা বলি করতেছে, এবং সেই মানে বলার জিনিসটা কেমন সুর করে করে বলতেছে তারা, এবং এই কণ্ঠস্বরটা মানুষের মতোই, কিন্তু দূর থেকে অস্পষ্ট আসতেছে, ভাষা বুঝতেছে না এখানে। তো লিয়াকত অনেকক্ষণ ধরে এরকম শুনতেছে। হঠাৎ করে সে আবিষ্কার করলো যে তার পেছনে কে হাত দিল তার ঘাড়ে, একটা শীতল স্পর্শ, মনে হচ্ছে ঠান্ডা একটা স্পর্শ তার ঘাড়ের মধ্যে। তো লিয়াকত ভয়ে কেঁপে উঠে সে হাত দিয়ে এরকম ঝাড়া মারছে, হাত দিয়ে ঝাড়া মেরে সে তাকায় দেখে তার ঠিক পেছনে ঠিক সেই রকম লম্বা আলখেল্লা পরা একটা মানুষের মতো দাঁড়ায় আছে, এবং তার চেহারা কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে মুখের জায়গাটা একদম অন্ধকার অবয়ব, মানে মাথার উপর যে কাপড়ের মতো দিয়ে রাখছে সেখান থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো সেই মানুষটা লিয়াকতকে হাত দিয়ে দেখাইলো দূরে, মানে সে যেখান থেকে আসছে সেদিকে চলে যাওয়ার জন্য, মানে বুঝাইলো, এরকম হাত দিয়ে দেখাইলো, কিচ্ছু বললো না। লিয়াকত ভয়ে পড়ি করে দৌড় দিল ওখান থেকে ঘুরে, এবং দৌড়াইতে সে মানে কিভাবে যে দৌড়াইছে বলার মতো না। এক সময় সে তার ঘরের মধ্যে হুড়মুড় করে ঢুকে দরজাটা লাগায় বসে ভয়ে কাঁপা শুরু করলো খাটের মধ্যে। তো ওরকম বসে থাকতে থাকতে কখন যে সে ঘুমায় গেছে তার আর খেয়াল নাই, কিন্তু রাতের বেলা সে একটা ভয়ের স্বপ্ন দেখলে ঘুমের মাঝে। স্বপ্নটা এরকম যে সে তার ঘরে শুয়ে আছে, ঘরটা এরকম অন্ধকার, এর মাঝে একটা মানুষ দাঁড়ায় আছে, যে মানুষটার গায়ে সাদা আলখাল্লা এবং সেটা উজ্জ্বল, মানে সেটার থেকে আলো ছড়াচ্ছে, এবং সে এসে তাকে বলতেছে যে তোমাকে বারণ করা হয়েছিল, তারপরও তুমি এখানে আসছো, এরপরে কখনো আসলে কিন্তু এটার শাস্তি পাবা। তো এটা মানে তাকে বলতেছে, এবং সে ঘুমের মাঝেই স্বপ্নের মাঝেই বলতেছে লিয়াকত যে না না আমি আর যাব না। তো যাই হোক, এইভাবে তার মানে স্বপ্ন দেখে এবং তার ছটফট করে সে সকালে ঘুম থেকে ওঠার পর সে মানে খুব অস্বস্তি ফিল করতে থাকে। সে আর ওদিকে যায় না, সে মানে তার মতন মানে বের হয় এবং তার কার্যক্রম সেরে কাজকর্ম সেরে সকালবেলার সে যায় তার বাবার কাছে, যে বলে যে এরকম এরকম ব্যাপার। তো তার বাপ তাকে বলে যে দেখ বাবা, আমি তোরে বলবো চিন্তা করছিলাম কিন্তু বলা হয় নাই, মনে করছি তুই ওদিকে এমনি যাবি না, তো তোরে তো ওই যে ওই এসে বলছে, সাহেব এসে বলছেই যে ওখানে যাইতে না, যাক তুই তো জানছিস, তারপর কেন গেছিস রাত্রেবেলা, ওখানে যাইস না, এটা ঠিক না, ওই জায়গাটা উল্টাপাল্টা, ওখানে করিস না। আর কখনো তোরে এটা বলে দেই, ওই তোর যেহেতু ওইখানে কাজ, যখন নতুনকে কবর দিতে আনবে আইনে এই পাশে আর করবি না, মানে কবর নতুন অনেক জায়গা আছে, ওইসব জায়গা বের করবি, ওই জায়গার কাছাকাছি যেন কবর না হয়, এটা দেখাস।
এই বলে তার বাপ তাকে বলে দেয়, আর বলে রাত্রেবেলা বন্ধ করে শুবি, অসুবিধা নেই, ওখানে তেমন কিছু হয় না, খারাপ কিছু ওখানে দেখে না মানুষ। তো লিয়াকত তার কাজে ফিরে আসে, এরপর সে স্বাভাবিকভাবেই তার কাজ যা আছে তাই করে, এবং সে ওই যে মাঝে মাঝে তার কোনো কবর খোঁড়ার বললে ওখানে কবর কুড়ে, এইভাবেই তার কেটে গেছে, বেশ কিছুদিন কেটে গেছে। তো এর মাঝে লিয়াকতের ফুপুর বাসার থেকে তাদের জন্য দাওয়াত আসে, এবং তাদের পুরো পরিবারকে তারা ডাকে পিঠা খাওয়ার জন্য, এবং সেটা বেশ তারা নতুন পিঠা তৈরি করতেছে। নবান্ন উৎসব তাদের ওইখানে তখন ডাকছে নতুন পিঠা পায়েস খাওয়ার জন্য। তো লিয়াকত তার পুরো পরিবার আর কি, তারা সবাই ওখানে যায়, এবং লিয়াকত সেই কমিটির কাছে ছুটি নিয়ে যায় যে আমি যাব। তো নিয়ে চলে যায় লিয়াকত, এবং কবরস্থানের মধ্যে ওই ঘরটাতে তার ওখানে তালা মারা হয়, কারণ ওইখানে অন্য কেউ নাই, এবং এই টেম্পোরারিলি কাউকে কাজে রাখা হবে না। লিয়াকতের ওইখানে 3 দিন তারা থাকবে, 3 দিন থেকে চলে আসবে, মোটামুটি 4-5 দিনের ব্যাপার আর কি একটা। তো লিয়াকতটা যায়, এবং লিয়াকত ওইখানে গিয়ে বেশ মানে হঠাৎ করে তার জীবনে একটা অন্যরকম পরিবর্তন, কারণ সে তো একেবারে নিরানন্দ একটা জীবনের মধ্যে থাকে। সেখান থেকে হঠাৎ করে গেছে ফুপুর বাড়িতে, এবং সেখানে সবাই আত্মীয় স্বজনরা খাওয়া দাওয়া করতেছে, বেশ ভালো একটা সময় কাটায়। তো সে ফেরত আসে, আসার পর যেদিন আসে তার কাজে, এবং মন ঠিক মতো বসে না, কারণ এরকম ঘুরে ফিরে আসছে। আসার পর তার সেই ঘর খুলে সে ঢুকে তার জিনিসপত্র রেখে সে বেরিয়ে তার ওই টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো করে, দেখে এদিক ওদিক, এবং ঠিক মতো মন বসতেছে না। ওই আরেকটা যে বয়স্ক মহিলা এসে কাজ করার কথা, সেও আসে, তারা বলে কই ছিলা, সে বলে যে এরকম বাইরে ছিলাম এই সেই। তো যাই হোক, এরকম করে এক সময় দিন পার হয়ে যায়, মানে সন্ধ্যা ঘনায় আসে, রাত আসে। তো রাতের বেলা যথারীতি লিয়াকতের একটু খারাপ লাগতেছে, এই কয়দিন যেহেতু বেড়ায় আসছে, ওখানে একটু অন্যরকম পরিবেশ ছিল, সবার সাথে গল্প গুজব আনন্দ করছে আর কি। তো এইখান তো একদম কেউ নাই, আবার সেই বাবা এবং পরিবার দূরে, আবার সেইখানে। তো মনে হচ্ছে যে ঘুমায় যাই, আর কিছু করার নাই। তো সে মোটামুটি দেখা গেছে যে একটু সন্ধ্যা যখন গভীর হয়ে গেছে, রাতটা যখন মানে একটু বাড়া শুরু করছে, এই 7টা, 7:30, 8টার দিকে সে মোটামুটি বিছানায় শুয়ে পড়ছে, চিন্তা করছে ঘুমায় যাবে। তো ঘুমাইছে, তখন হঠাৎ করে তার দরজার মধ্যে সে শব্দ শুনতেছে। সে জাস্ট তার হারিকেন নিভাই দিত রাত্রেবেলা, হারিকেন নিভাই দিয়ে জাস্ট শুইছে। হঠাৎ তার দরজার মধ্যে, টিনের দরজা যেটা, সেটার মধ্যে ধাপ 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 করে কেউ বাড়ি মারতেছে, ধাপ ধাপ করে। সে বলছে এই কে কে, কখনো কিন্তু এটা হওয়ার কথা না, কিন্তু কে বাড়ি যাচ্ছে, সে বলছে কে কে, এই কে। তখন ওই পাশ থেকে কে জানি বলল লিয়াকত, মানে একটু অন্যরকম, এই লিয়াকত বলে যে ডাক দিছে সেটাও জানি কেমন কণ্ঠ। তো লিয়াকত মানে একটু ভয় পাইছে, বলছে হ্যাঁ কে কে, আপনি কে। আবার 2বার বাড়ি দিল দরজায়, এবং মনে হলো আর নাই কেউ, এবং তারপর ধাপ করে একটা শব্দ হলো তার গেটের সামনে, মনে হলো কিছু একটা পড়লো। তো লিয়াকত ভয় পাইছে, সে উঠলো বিছনার থেকে, কাঁপতেছে। ঘরের মধ্যে হালকা আলো আধারি, মানে টিনের ফাঁক ফোকর দিয়ে রাতের আলো আসতেছে। সে মানে হাত কাঁপতে কাঁপতে সে পাশে যে টেবিলের মধ্যে ম্যাচ ছিল সেটা দিয়ে হারিকেনটা কোনো মতে চিমনিটারে খুলে সে মানে জ্বালাইছে হারিকেনটা। তো ঘরের মধ্যে একটা আলো হয়েছে, সে হাত পা এরকম মানে করে মানে খুঁজে, মানে হাত পাচ্ছে না ঠিক মতো খুঁজে, কারণ ঘুমের চোখ, সে হাত দিয়ে কিছুটা ঘুমাই গেছিল। খুঁজে সে তার সেই বেলচাটা বের করছে, করে এই হারিকেনটা নিয়ে সে দরজার কাছে গেছে, গিয়ে দরজাটা খুললো। দরজা খুলেই ভয়ে সে একেবারে জমে গেল, কারণ তার এই দরজার সামনে একটা সাদা কাফনে মোড়ানো বডি রাখা, এবং সেটার গায়ের মধ্যে হালকা মাটি টাটি লেগে আছে। মানে মনে হচ্ছে যে কেউ কবর থেকে কোনো বডি তুলে এনে তার সামনে রাখছে। লিয়াকত ভয়ে একটা চিৎকার দিল, মানে সে কি করবে বুঝতে পারতেছে না, মানে তার মানে শরীর থরথর করে কাঁপতেছে। হারিকেনের আলোয় দেখতেছে কাফনের কাপড়ের মধ্যে আলো রিফ্লেক্ট করতেছে। তো লিয়াকত ভয়ে মানে আর বাকরুদ্ধ হয়ে গেছে, এখন কি করবে, সে দোয়া পড়া শুরু করছে। দোয়া পড়ে সে আস্তে করে ওই ডেড বডিটার পাশ দিয়ে, মানে ওটা ডিঙ্গায় যেতে সাহস পাচ্ছে না, হারিকেনটা নিয়ে সে পাশ দিয়ে বের হয়ে গেল। বের হয়ে সে দৌড় দিল সোজা কবরস্থানের মানে মূল যে ফটকটা, ওইটার দিকে দৌড় দিল। তো দৌড়ানোর সময় সে মনে করলো সে কোথায় যাবে, তখন সে চিন্তা করলো যে মসজিদ আছে, যে মসজিদের দিকে যাব। তো সে যখন দৌড়ায় যাচ্ছে, হঠাৎ সে খেয়াল করলো যে তার পাশের যে গাছগাছালি সেটার ভিতর থেকে কয়েকটা কুকুর ডেকে উঠলো ঘেউ ঘেউ করে, এবং সে কুকুরগুলা বের হয়ে আসলো সেই গাছের ফাঁক থেকে আলোতে, কালো কুচকুচে কুকুর, এবং সেগুলো চোখ জল জল করতেছে, এবং নির্দিষ্ট একটা ডিস্টেন্স রেখে তার পিছনে দৌড়াচ্ছে। লিয়াকত দোয়া পড়া শুরু করছে, সে মনে মনে দোয়া পড়তেছে, মুখ দিয়ে বিড়বিড় করে দোয়া পড়তেছে আর দৌড়াইতেছে। তার হাতে সে হারিকেন এরকম বাতাসে, আর এই যে তার দৌড়ের স্পিড এরকম এরকম করতেছে, সে ভয়ও পাইতেছে, এবং ওই হারিকেনের আলো মাঝে মাঝে কুকুরের গায়ে পড়তেছে, চকচক করতেছে।
তো দূর থেকে সে দেখলো মসজিদটা, এবং সে জানে যে মসজিদের মধ্যে ওখানে হুজুর যিনি আছেন তিনি ভিতরে ঘুমান, পাশে পাশে একটা ঘর আছে, ওটা ঘুমান। তিনি চিন্তা করছে হুজুরের ঘরে সরাসরি যাবেন, মানে এখন তো রাত, এখন তো মানে আর কি কোনো নামাজের সময় না, এখন তো ওখানে মসজিদ খুলে বসবে না কেউ। তো তিনি দৌড়াইতে 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 মসজিদ যেখানে, ওখানে নেমে গেলেন। নেমে গিয়ে ওই মসজিদের যখন নাকি উনি মূল এন্ট্রান্সের কাছে গেছেন, তখনই দেখছেন কুকুরগুলো আর আসেনি ওনার সাথে। ওখানে দাঁড়ায় দাঁড়ায় কিছুক্ষণ ঘেউ ঘেউ করলো। তো লিয়াকত দৌড়াইতে দৌড়াইতে যে একদম ওই দরজার উপর, হুজুরের ঘরে দরজার সামনে পড়লো, বললো হুজুর হুজুর দরজাটা খুলেন বলে সে নক করতেছে। একটু পরে হুজুর উঠে আসছে, বলছে কি হয়েছে, কে? বলছে আমি লিয়াকত, কবরস্থানে যে কবর পাহারা দিই লিয়াকত। তো একটু পরে আসছে, আসার পর বলতেছে ও তুমি ওই গোরখোদকের ছেলে? বলে হ্যাঁ। বলে কি ব্যাপার, কি হয়েছে তোমার, তুমি এরকম আসছো কেন রাত্রেবেলা? হুজুর আমার সাথে চলেন। বলে কেন? আমার ঘরের সামনে এরকম এরকম একটা কে জানি লাশ রেখে গেছে, এরকম কাফনে মোড়ানো, মনে হলো কবর থেকে তুলছে। হুজুর বলতেছে যে এটা তো এখন মানে কি করবে রাতের বেলা, আমি কেমনে যাবো? হুজুর চিন্তা করতেছে একা কি যাবেন উনি এখানে। বলছে না হুজুর, তাহলে এখন কি হবে, লাশটার কি হবে? বলে যে এখন এটা তো মানে কিছু তো করা দরকার, কিন্তু কিভাবে কি? চিন্তা করতে করতে হুজুর বলল আচ্ছা দাঁড়ো। তো হুজুর ওখান থেকে বেরোলেন এবং তিনি তার মানে পড়লেন, একটা এরকম ইসের মতো ছিল, ঢিলা জুব্বার মতো পড়লেন, পরে তসবিটা নিলেন, দোয়া পড়তে পড়তে নিজের দরজায় তালা দিলেন, বললেন চলো। তো লিয়াকত যাচ্ছে হুজুরকে নিয়ে, এবং তিনি বুঝলেন যে এত রাত্রে অন্য কোনো মানুষ হলে তার সাথে আসতো না এইভাবে, একমাত্র এই হুজুর বলেই আসছেন তার সাথে। তো হুজুর দোয়া পড়তেছেন এবং তাকে বলে চলো। তো হুজুরকে নিয়ে যখন লিয়াকত ফেরত আসতেছে, তখন কিন্তু ওই কুকুর আর কিচ্ছু পান নাই। হাঁটতে হাঁটতে তারা দুইজন পুরো পথটা আসছেন, আস্তে আস্তে ঠিক কবরস্থান এন্ট্রান্সের কাছে গেলেন, এবং যে দেখলেন ঠিক লিয়াকতের ঘরের দরজার সামনে এইবার কিছুটা দূরে সরায় একটা এরকম ডেড বডি রাখা, কাফনে মোড়ানো। তো তারা ওখান থেকে ঢুকলেন, ঢুকে হুজুর বললেন যে এক কাজ করো, এটা মনে হয় যে এরকম এখানকার কোনো মানে এখান থেকেই মনে হয় তোলা হয়েছে কোনো জায়গাতে, কে করলো কাজটা? তো তিনি দোয়া পড়তে থাকলেন। হুজুর বললো যে এখন তো গভীর রাত, আমি তো এখন কিছু করতে পারবো না, তবে এই বডিটাকে পাহারা দিতে হবে, যেহেতু এটা খোলা জায়গা, এখানে শিয়াল কুকুর অনেক কিছু আছে, এগুলো যে কোনো কিছু চলে আসতে পারে, তো এটাকে পাহারা দিয়ে রাখতে হবে যাতে কোনো ক্ষতি না হয়। আর তুমি বসে এখানে পাহারা দাও, আর একটা হারিকেন জ্বালাও। তোমার কাছে আরো হারিকেন আছে না? তো তখন বললো যে হ্যাঁ, খুঁজে কোনার থেকে বের করলো একটা। ইয়াকত বলে যে আর একটা, বলে এটা আমাকে জ্বালা দাও, আমি এটা নিয়ে ঘুরে দেখি যে এই জিনিসটা কোত্থেকে উঠাইছে। বলে হুজুর ওখানে দাঁড়াইলেন। তো লিয়াকত হারিকেনটা জ্বালাইলো, ওর মধ্যে সামান্য কেরোসিন ছিল, তারপরেও জ্বলছে। হুজুর এটা নিয়ে বললো যে তুমি বসে থাকো, সাবধান, পাহারা দাও, হাতে বেলচা রেখো, লাঠি রেখো, আসতেছি আমি। তো হুজুর বের হয়ে হাঁটা দিলেন। হুজুর হেঁটে একদিকে যাচ্ছেন। তো লিয়াকতের ভয় লাগতেছে হুজুর একা যাইতে দিতে ওদিকে, মানে কেমনে কি হলো। এবং সে কিন্তু পুরা বলছে হুজুরকে যে তাকে ডাকছে এরকম করে। তো হুজুরও কিছু ধারণা করে নিয়েছেন, হুজুর তো অনেকদিন ধরে আসেন এখানে। তো হুজুর ওদিকে গেলেন, লিয়াকত পাহারা দিচ্ছে। তো লিয়াকত তখন হঠাৎ দেখলো যে হুজুর চলে যাওয়ার অনেকক্ষণ পরে, মানে বেশ খানিকক্ষণ পরেই ওইখানে ওই কবরস্থানের এন্ট্রেন্স দিয়ে ওই যে কালো কুকুর একটা না কয়েকটা ঢুকছে, 8টা-10টা এরকম এসে কাছায় চলে আসছে। তো লিয়াকত সাথে সাথে তখন তার কি জন্য জানি সাহসটা বেড়ে গেল, সে হারিকেনটা একদম সামনে নিয়ে সে ওই বডির সামনে রাখলো, রেখে মাটির মধ্যে ওই জোরে বাড়ি দিল, বেলচা দিয়ে জোরে বাড়ি দিয়ে সে দোয়া পড়া শুরু করলো, জোরে জোরে শব্দ করে। তো সে জোরে জোরে শব্দ করতেছে, আর ওই কুকুরগুলা সরে যাচ্ছে, মানে আসতেছে না, সামনে আসতেছে না, ঘর ঘর শব্দ করতেছে, চোখ দুটো জ্বলতেছে ওগুলার, কুকুরগুলার। মনে হচ্ছে যে কোনো সময় এসে মানে কামড়ায় ধরবে বা লাফ দিবে, ওই বডির উপর পড়বে বা তার উপর পড়বে। লিয়াকত অনেক ভয় পেয়েছে, প্রচন্ড ভয় পেয়েছে, কিন্তু সে চিন্তা করছে যে না, আমাকে তো এটা রক্ষা করতে হবে, এটা কাজ, আর এটা মানে কোনোভাবেই এদেরকে এটা নিতে দেওয়া যাবে না। সে জোরে জোরে সে বেলচা ঠুকতেছে আর দোয়া পড়তেছে অনেকক্ষণ। তো এরকম কতক্ষণ গেছে বলতে পারবে না, তার নিজের মুখ শুকায় গেছে, এবং একসময় সে মানে মানে তার মুখ মানে হয়ে গেছে, সে আড়ষ্ট হয়ে গেছে লিয়াকত দোয়া পড়তে পড়তে। সে মনে মনে শুধু বলতেছে যে আল্লাহ আমরা বাঁচাও এখান থেকে, এরকম একটা কথা। এই সময় হঠাৎ দেখলো যে কুকুরগুলা কুই করে দৌড় দিল, সাউন্ড করে একদিকে তাকায়। তাকায় দেখলো যে হুজুর আসতেছেন। উনি হুজুর আসতেছেন, এসে বলল লিয়াকত সমস্যা তো হয়েছে এখানে। বলে কি? এটা কোত্থেকে তুলছে জানো? বলে কি? বলে তুমি কি এখানে সম্বন্ধে কিছু জানো, তোমাকে কিছু বলছে কেউ এই জায়গায় যে কবরস্থানের কিভাবে কি? তো লিয়াকত বলে হুজুর আমাকে বলছিল এই জায়গায় নাকি মানে জিনদের কবরস্থান। বলছে হ্যাঁ। তুমি কি এখানে তুমি কবর দিছো সব? বলে যে না, আমি তো ছিলাম না কয়দিন। বলে যখন তুমি ছিলা না
এর মাঝে হয়তো কেউ এসে এখানে কবর দিছে এবং তারা জায়গা ঠিক মতো নির্বাচন করে নাই, জায়গাটা দিছে ওই যে তোমাকে যেখানে মানা করা হয়েছে বসে যাইতে ওখানে কাছেই, ওইখানেই একদম পাশে কবর দিছিল। তো ওরা মনে হয় ব্যাপারটা পছন্দ করে নাই, এর জন্য তুলে এনে ফেলছে এখানে। তো এখন কিছু তো করার নাই, রাতের বেলা আমাদের পাহারা দিয়ে রাখতে হবে, আর তো কিছু করার নেই। এখন তো মানুষজন নাই, তুমি আর আমি মিলে তো আর পারবো না কাজটা করতে। দিনের বেলা তুমি আবার কবর খুঁড়বা, তারপর আমরা কবর দিব অন্য জায়গায়। আর সেই মানুষ যার কবর সেটা খুঁজে বের করতে হবে কাদের, তাদের জানাই দিতে হবে যে কবর সরাইছি আমরা, কারণ তাদের না জানায় কাজটা করা ঠিক না। কিন্তু এখন রাতের বেলা আমরা পাহারা দিব। তো এরকম মানে সারা রাত তারপর ওরা বসে থাকলো অনেকক্ষণ, সেই মানে ঝিমাচ্ছে এবং বসে দোয়া পড়তেছে দুজন। তো এর মধ্যে ওই দূর থেকে সে বুঝতে পারছে যে শিয়াল ডাকতেছে এবং কুকুর ডাকতেছে এরকম। তো হুজুর তখন বলছে লিয়াকতকে যে সাবধান, এগুলা কিন্তু স্বাভাবিক প্রাণী না, এগুলো খারাপ জিনিস। এখানে যেমন কবরস্থানে ওই যেখানে ওখানে ভালো জিনগুলো আছে, এখানে কিন্তু খারাপ আছে, জিনও আছে, ওরা কিন্তু ওই উল্টাপাল্টা। যাই হোক, এখন দোয়া পড়ে আমরা থাকি। তো লিয়াকত তখন বলল যে হুজুরকে এক পর্যায়ে যে রাত তখন মানে এই রাত পার হওয়া অনেক সময় চলে যাচ্ছে, হুজুর আপনি কি একলা পাহারা দিতে পারবেন, তাহলে আমি কবর একটা খুঁড়ে ফেলি, কারণ নাহলে আর উপায় নাই। তো হুজুর বললো পারবা তুমি একলা? কাহা আমি শুরু করে দিই। তো হুজুর বলে ঠিক আছে। তো লিয়াকত তখন গেল যে একটা জায়গা মোটামুটি নির্বাচিত করে সেখানে সে মাটি খুঁড়লো। খুঁড়তেছে এবং সময় চলে যাচ্ছে, সে ঘামতে মানে ক্লান্ত হয়ে গেছে। যদিও তখনকার সময় ছিল ঠান্ডা, তার মধ্যে সে ঘেমে নিয়ে গেছে মাটি খুঁড়তে একা একা। এবং খুঁড়তে সে মোটামুটি একটা জায়গা তৈরি করছে। তো যখন সে জায়গা তৈরি করতেছে, সে হঠাৎ তাকালো উপর দিকে এবং তাকায় দেখলো দূরে যে গাছের যে লাইন গেছে সেটার সামনে দুইটা এরকম লম্বা লম্বা অবয়ব সাদা আলখাল্লা দাঁড়ায় আছে সেখানে। এবং দেখে মনে হলো যে তাকে জাস্ট দেখতেছে। তো লিয়াকত মনে মনে ভাবলো যে আমাকে দেখতেছে কেন। পরে সে ভাবলো হয়তো তাকে পাহারা দিচ্ছে, যে তাকে জানি কেউ ক্ষতি না করে। তো যাই হোক, লিয়াকত মানে এখানে সেফ ফিল করার থেকে ভয়ই বেশি লাগলো তার কাছে। সে তাড়াতাড়ি তার কাজ যতটুকু করার করে দ্রুত উঠে ওখান থেকে সে তাড়াতাড়ি চলে আসলো হুজুরের কাছে। দেখলো যে হুজুর এখানে বসে আছেন, তখনও তসবিহ পড়তেছেন। এর মধ্যে অনেক সময় চলে গেছে, একটু পরই মানে ফজরের সময় হবে। তো মানে ফজর শুরু হবে, সুবে সাদিক আজান দেওয়ার সময়। তো হুজুর বলতেছে লিয়াকত আমাকে এখন যেতে হবে, কারণ আজানের সময় হয়েছে, মসজিদের দায়িত্বটা আমার। ওখানে যেয়ে আমি আমার মতো কাজ করে নামাজ পড়ায় আমি মুসল্লিদের নিয়ে আসতেছি। ততক্ষণ তোমার একলা এখানে থাকতে হবে, পাহারা দিতে হবে। তুমি কাজ করো, এই পাহারা দাও, কোনো চিন্তা করো না, আগের মতো দোয়া পড়বা, আর কোনো কিছু আসবে না ইনশাল্লাহ। আজান হওয়ার পরে আর কোনো সমস্যা হবে না, তুমি থাকো, আমি আসতেছি। আর তার আগে একটা কাজ করে দাও। তো লিয়াকতের কাছে তিনি বলেন পানি আছে? তো লিয়াকত বললো জগে পানি আছে গ্লাসে। তো তিনি গ্লাসে পানি ঢেলে নিলেন, নিয়ে সেটার মধ্যে দোয়া পড়ে ফু দিলেন এবং ওই যে বডিটার আশপাশ দিয়ে পানিটা ছিটাই দিলেন, দিয়ে বললেন যে আমি যাচ্ছি, হ্যাঁ তুমি এরপরে বসে থাকো, অসুবিধা নাই, ইনশাল্লাহ সমস্যা হবে না। বলে হুজুর আস্তে করে হেঁটে বের হয়ে গেল এবং লিয়াকত তাকায় থাকলো হুজুরের গমন পথের দিকে। তো লিয়াকত এরপর বসে আছে বেলচা নিয়ে এবং তার ভয় লাগতেছে, মনে হচ্ছে যে ওই যে সাদা দুইটা দেখছিল ওইটাও তার ভয় লাগতেছে। এবং সে আর খানিকক্ষণ পর দেখলো চোখের কোণা দিয়ে ওই যে সাদা দুইজন ওইরকম আলখাল্লাধারী ওই দূরে দাঁড়ায় আছে, সে চোখে দেখতেছে। ভয়ে থরথর করে কাঁপতেছে লিয়াকত। তো মানে এটা তার সেইফের থেকে তার ভয়েরই বেশি লাগতেছে আর কি। তো এরকম বসে থাকতে থাকতে এক সময় দূর থেকে সে আজানের শব্দ পেল মসজিদ থেকে, এবং মাইকে আজান হচ্ছে। এবং আজানের সাথে সাথে সে একটু এদিক ওদিক ঘুরায় তাকাইলো, দেখলো যে না ওই সাদা আলখেল্লাধারীরাও নাই, কিন্তু তার সামনে ডেড বডিটা ঠিকই আছে। তো সে একটু মানে নিঃশ্বাস ফেললো, মনে করলো যাক বাঁচছি। তারপরও সে দোয়া পড়তেছে আস্তে আস্তে বিড়বিড় করে, এবং সে একদম ঝিমায় যাচ্ছে, পড়ে যাচ্ছে। কতক্ষণ পার হয়েছে জানে না, অনেকক্ষণ পর দেখলো যে হ্যাঁ কয়েকজন মুসল্লি ঢুকলো এবং সাথে হুজুরও ঢুকছেন, মানে তা হুজুর নামাজ পড়ায় আসছেন। এবং আসার পর মুসল্লিরা মিলে সেই ডেড বডিটাকে নিয়ে ওখানে যে নতুন খোঁড়া কবরে গেল, এবং লিয়াকত যে আবার ওইটাকে ঠিক করলো আরো করে সেখানে কবর দেওয়া হলো। সেই মানুষের যারা মানে তাদের মধ্যে থেকে একজন ছিল। তো বললো আর কি, তারা তো জানে ওখানকার লোকাল মানুষ, তারা বললো আসলে কবরটা রং জায়গায় দেওয়া হয়েছিল, কোত্থেকে মানুষ আনছিলেন। বলে ওই পাশের গ্রামের ওখান থেকে, এখানে তো আসলে পাই নাই, কারণ এখানে ওই ছিল না, লিয়াকতের বাপও ছিল না, লিয়াকতও ছিল না, তো সুতরাং ওখান থেকে নিয়ে আসছে মানুষ। এবং ওরা এসে এখানে আর করে নাই, মানে যেখানে পারছে কবর দিয়ে দিছে। তো হুজুর বলল যে কবরটা দিয়েছিল দেখেন এই জায়গায় আসলে আমরা কবর এখানে দেই না, এই জায়গাটা আসলে রেস্ট্রিক্টেড, কোনো কারণে কবর দেওয়া হয় না এখানে। তো যাই হোক, এখন কবরটা সরাই দিলাম, এই কাহিনী।
তো যাই হোক, কবর দিয়ে ওখানে আবার সব ঠিকঠাক করে দিল। আর তারা চলে গেল এবং ওই মানুষের ফ্যামিলি, বাকি মানুষ যারা আছে, বললো যে ওরা দিনের বেলা এসে দেখে যাবে। তো সবাই বিদায় নিল দোয়া দরুদ পড়ে, এবং লিয়াকত আস্তে করে তার ঘরে গেল হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে। হুজুর বলল যে দেখো, রাতের বেলা সাবধানে থাকবা, দোয়া দরুদ পড়ে ঘুমাবা, আর বেশি ঘোরাঘুরি করো না কবরস্থানে বেশি ঘোরাঘুরি করো না, কারণ এই জায়গায় যেমন ভালো জিনিস আছে এখানে খারাপ জিনিসও আছে, তো সুতরাং দোয়া দরুদ পড়ে থাকবা। তো লিয়াকত তারপরে ওইখানে চলে যায় এবং হুজুর চলে যান। লিয়াকত তার মতো ওখানে কাজ করে, এরপরেও অনেক বছর সে কাজ করছে। এরপরে আসসালামু আলাইকুম, আমি ডক্টর আলিফ। কথা না বাড়িয়ে ঘটনায় যাচ্ছি। যিনি আমাদের সাথে ঘটনাটি শেয়ার করেছেন তার নাম হচ্ছে জিকো। বাংলাদেশের এই ভাই, তিনি থাকতেন ভ্যান্ডোলিড হচ্ছে, এটা হচ্ছে স্পেনের কোনো একটা অঙ্গরাজ্য, এটার আশেপাশে কোনো একটা এলাকায় থাকতেন। আর উনি যে ফ্ল্যাটে উঠেছিলেন সেখান থেকে তার দোকান খুব বেশি দূরে না, তার একটা দোকান ছিল এখানে, মুদির দোকান। আর ওই মুদির দোকান এখানকার বেশ নাম করা। এবং মুদির দোকান বলতে হচ্ছে গ্রসারি স্টোর, খুব বেশি বড় না, ছোটোখাটো গ্রসারি স্টোর, সব কিছুই পাওয়া যায় সেখানে। আর তিনি প্রায় 12 বছর ইটালিতে ব্যবসা করেছেন। এরপর ব্যবসা করার পরে স্পেনে চলে যান, এবং এই স্পেনে তার 15 বছর হয়ে গেছে। তো অনেক দিন যাবত সে বাংলাদেশের বাইরে, এবং সবই চেনেন, সবই জানেন। স্প্যানিশ ভাষা বলতে পারেন, ইটালিয়ান ভাষা বলতে পারেন, হালকা হালকা জার্মান পারেন। তিনি যে বাসায় ভাড়া থাকতেন তার পাশেই তার বাড়ির মালিকের বাসা। বাড়ির মালিকের বাসা কেন বলছি, মালিক বলতে এই লোকের বিল্ডিং এটা। আর সে এই লোকটাকে, এই বাড়ির মালিকটাকে চিনতে হচ্ছে তার দোকান থেকে, তার দোকানের রেগুলার কাস্টমার। কথাবার্তা, খাতির যত্ন খুব ভালো ছিল। এরপরেই তাকে বলে তার বাসাটা ভাড়া নেওয়া, এবং তার বাড়ির মালিকের বয়স প্রায় 81 বছর, 2টা বাচ্চা। তো একদিন যেহেতু তিনি বাড়ির মালিক আর জিকো ভাই যেহেতু তাদের এলাকার বাসায় উঠেছে, তো তিনি তার ফ্ল্যাটে আসেন। তার ফ্ল্যাটে আসার পর তার সাথে তার একটা মেয়ে ছিল। তো মেয়েটা ঢোকার সময় জিকো ভাই বলেছে যে তার মেয়েটা ঢোকার সময় খুব ভয়ে নাকি ঢুকেছিল, প্রচন্ড ভয় পাচ্ছিল মেয়েটা ঢুকতে গেলে। মনে হচ্ছিল জিকো ভাই মেয়েটাকে এক্ষুনি গলা টিপ দিয়ে মেরে ফেলবে, এরকম ভয় পাচ্ছিল মেয়েটা। প্রথমে মনে হচ্ছিল মেয়েটা কি নাটক করছে নাকি, কিন্তু মেয়েটা তো ছোট মেয়ে না, বয়স তো কমপক্ষে তার প্রায় 32-এর উপরে হবে। তো জিকো ভাই যেভাবে বললো যে আমি কথা বলছিলাম, উনি 81 বছর বয়স, কিন্তু কি পরিমাণ শক্তি সামর্থ্য। তো আমার এই বাসাটার মধ্যে সিলিং একটু প্রবলেম হচ্ছিল, সেই সিলিং এর প্রবলেমটাই আমি বলেছিলাম, তো দেখতে আসছিল। তো ম্যাক্সিমামই বাড়িঘর, এখানকার বাড়িঘরগুলা মানুষ তাদের এই যে বাড়িঘরগুলো, ফ্ল্যাটগুলো এজেন্সিকে দিয়ে দেয়, ঝামেলা রাখতে চায় না। কিন্তু এই বাড়িওয়ালা দেন নাই, তিনি তার ঝামেলা নিজেই রেখেছেন। তো পাশের ফ্ল্যাটে আরেকজন স্প্যানিশ মহিলা থাকতো, তার বয়ফ্রেন্ড নিয়ে। তার সাথে কথা বলে লোকটা প্রায় ওইখানেও ছিল কিছুক্ষণ, তার বাড়ির মালিক প্রায় 1 ঘন্টা পর চলে যায়। তো পাশের স্প্যানিশ যিনি মহিলা ছিলেন তাকেও আসলে জিকো ভাই চেনে, তো দোকানের রেগুলার কাস্টমার। তো জিকো ভাই বলে, যাক আমি জিজ্ঞেস করলাম এটা কি ওনার মেয়ে? তখন ওই মহিলা বললে হ্যাঁ। বলে ওনার মেয়ে কি হয়েছে? বলে তোমার দোকানে এতদিন যাবত যায়, তুমি জানো না কিচ্ছু? আমি বললাম কি জানবো, আমি তো কিছু জানি না, উনি তো কখনো কিছু বলেন নাই। তো এই স্প্যানিশ মহিলা বলল তোমাকে পরে বলবো না, এখন কাজে যাব। পরে ওই মহিলার সাথে দেখাও হয় নাই, জানাও হয় নাই। প্রায় 1 মাসের পরে মনে পড়লো যে সেই মহিলাকে তার ওই মেয়েটার কথা জিজ্ঞেস করা যায় কিনা। জিকো ভাই যখন কাজ থেকে বাসায় ফেরে, তখন দোকান থেকে বাসায় ফেরে, তখন এই মহিলাটা নিচে স্মোক করছে। তো উনি ভেপ করতে করতে পরে জিজ্ঞেস করে, আচ্ছা বলেন তো কি অবস্থা, কি হয়েছিল? তো মহিলা বলল, তুমি আবার জিজ্ঞেস করো না, ওনারা কিন্তু আমাদের আত্মীয় হয়, ফ্যামিলি রিলেটেড। পরে বলবে যে আমি এগুলো বলে বেড়াচ্ছি। ওনার মেয়েটা 12 বছর বয়সে একটা বিপদে পড়েছিল, এই বিপদে মেয়েটাকে একদম শেষ করে দেয়, নাড়াচাড়া করে একদম শেষ করে দেয়। আমি বললাম কি বিপদ, কি সমস্যা? বলে আসলে ওনারা তো এই বাসায় বেশি দিন হয় না, এই বাসায় থাকে, ওনাদের নিজেদের বাসা, এটাও ওনাদের নিজেদের বাসা, কিন্তু এর আগে ওনাদের আগে যে বাড়িটাতে থাকতো সেই বাড়িটার মধ্যে এই মেয়েটা মারাত্মক ভয় পেয়েছিল, খুবই বাজে অবস্থা ছিল মেয়েটা, এবং মেয়েটাকে কন্ট্রোল করতে পারছিল না। তো উনি বলে যে আমাকে বলেন তো, জিকো ভাই বলে যে আমাকে শুরু থেকে বলেন। এখন মেয়েটা যে ভয় পেয়েছে, শুধু মেয়েটা না, এই ভদ্রলোকও কিন্তু বেশ ভয় পেয়েছিল, কিন্তু ইফেক্টটা মেয়েটার উপরে খুব ভালোভাবে সবচেয়ে বেশি পড়েছে। ওনারা আগের বাড়িতে যখন ছিল, ওইটা যখন কেনে, তখন নতুন ওই বাড়িতে যখন তারা ওঠে,
তো তাদের বাসার পাশেই একটা মর্চুয়ারি ছিল, একদম বাসা থেকে দেখা যেত মর্চুয়ারিটা। তো সেই মর্চুয়ারিতে তারা দেখতো রেগুলার লাশ আসছে, লাশ ভেতরে ঢুকাচ্ছে অ্যাম্বুলেন্সে করে, স্ট্রেচারে করে, যেভাবেই হোক লাশ নিয়ে আসছে গাড়িতে করে, এবং লাশগুলো রাখতো আবার লাশ বের করতো। এটা রেগুলার দৃশ্য ছিল। তো ওই এলাকাতে আর কোনো মর্চুয়ারি ছিল না। আর একটা বাসার পাশে মর্চুয়ারি, একটু ভয় লাগার কথা না? মানুষ তো এসব জিনিস খুব বেশি ভয় পায়। আর মর্চুয়ারিতে লাশের সিরিয়ালও নাকি প্রচুর থাকতো, কারণ ওইখানে লাশ পাওয়া যেত না, এলাকায় একটাই মর্চুয়ারি ছিল। তো ওইখানে রাতের বেলার নাকি ঘটনা। তো যেই দিনের ঘটনা, ওই মুহূর্তে ওই সময়টা মেয়েটা নাকি একদম সুস্থ এবং নর্মাল ছিল, কিন্তু ওই দিন রাতের বেলা হঠাৎ করে নাকি সে দৌড়ে তার বাবা মার কাছে চলে যায়, চিৎকার করতে করতে। এই চিৎকার থামবার চিৎকার না, একরকম আসলে মেয়েটা ওই নাকি রুমে শুয়েছে, আর শুয়ে শুয়ে তার চোখ জানালা দিয়ে পড়ে, জানালার মধ্যে চোখ পড়ে। সে জানালা দিয়ে ডিরেক্টলি সে শুয়ে শুয়েই মর্চুয়ারি দেখতে পাচ্ছিল বলে তার ওখান থেকে মর্চুয়ারিটা দেখা যাচ্ছিল। তো সে দেখে একটা মহিলা মর্চুয়ারির বাইরে বসে আছে, এবং মহিলাটা খুব জোরে জোরে চিৎকার করছে। ওই মুহূর্তে চিৎকার করে কিছুক্ষণের মধ্যেই মহিলাটা একটা বাচ্চা নাকি প্রসব করে মর্চুয়ারির সামনে, গেটের সামনে। বাচ্চাটা প্রসব করার পর ওই মুহূর্তে ওই মেয়েটা দেখছিল যে মহিলাটা নাকি বাচ্চাটা ওই রাস্তার উপরেই বলা যায় যে মর্চুয়ারির বাইরে রেখে সেই মর্চুয়ারির ভেতরে ঢুকে যায়। আর মহিলাটা বের হয় না। আর মহিলার মহিলার আসলে রশির মতো কিছু একটা বাচ্চাটার সাথে অ্যাটাচ ছিল, যেটা নোট ছিল, কিন্তু মহিলাটা ভেতরে চলে গেলে এত বড় আম্বিলিক্যাল কর্ড হয়তো বা সে বাচ্চাটা বোঝে নাই, তখন তার বয়স 12 বছর ছিল। 12 বছরের বাচ্চাটা এত কিছু বোঝার কথা না, কিন্তু দেখেছে বাচ্চাটা নাকি ওই বাচ্চাটার সাথে নাকি একটা রশি লেগেছিল আর কি। তো তার বাবা মাকে সে বলল বাচ্চাটা নাকি কাঁদছিল, আর এইটাতেও সমস্যা ছিল না, মেয়েটা ভয় পেয়েছিল। কিন্তু ওই মুহূর্তে নাকি 3-4টা কুকুর বাচ্চাটার চারপাশে চলে আসে। আর হঠাৎ করেই নাকি একটা কুকুর যেটা শরীরে একটু বড়, সেটা নাকি সাথে সাথে বাচ্চাটার গলা এবং গলাটার মাঝখানে একটা কামড় দিয়ে নাকি গলা দুইটা আলাদা করে, মাথার দেহ দুইটা আলাদা করে ফেলে। আর খুব পাগলের মতো কামড়াতে থাকে বাচ্চাটার শরীর। হঠাৎ করে তিনজন মিলে একসাথে ছিঁড়াছিঁড়ি শুরু করে, ছিঁড়ে শরীরের পার্টসগুলো আলাদা করে ফেলে। এবং হঠাৎ করেই তারা ওই পাগলের মতো পার্টসগুলো নিয়ে ওই জায়গার থেকে চলে যায়। মেয়েটা চিৎকার দিয়ে সাথে সাথে বাবা মার কাছে যায়, কারণ মাথাটা ওই জায়গায় পড়েছিল। বাবা মার ঘরে গিয়ে মেয়েটা চিৎকার, এই চিৎকার নাকি আর থামছিল না। পরে যখন সব বলল, তখন যে বাড়িওয়ালা ছিল তার নাম ছিল রাফায়েল, সে তার ওই মেয়েটার নাম ছিল মার্সি কথা শুনে পরে নাকি পাশের মর্চুয়ারিতে যায়। মেয়েটা তো বাসার মধ্যে চিৎকার করছে, আর মেয়েটার ভয়ের কারণটা জানার জন্য সে পাশের মর্চুয়ারিতে যায়। যে দেখে ওখানে কিচ্ছু নাই, আসলে কিচ্ছু নাই থাকলেও সেখানে তো রক্ত পড়ে থাকবে, যেভাবে তার মেয়ের কাছ থেকে সে ডেসক্রিপশন পেল। সে বললো এখানে তো কিছু থাকলে অ্যাটলিস্ট যা বলছে রক্ত তো থাকবে, কিন্তু ওই সময় কিছুই নাই। তো সে দেখে মেইন গেট খোলা, ওইখানে যে গেটটা ছিল সেটা খোলা। ভেতরে যে দেখে একজন লোক ছিল, তাকে জিজ্ঞেস করলো এরকম কোনো রোগী আছে কিনা যে বাচ্চা প্রসব করেছে বা কিছু একটা। তো বললো কেউ ওখানে উপস্থিত কেউ দিতে পারলো না, একজন মহিলাও ছিল, কেউ দিতে পারে নাই। তো তিনি সেখান থেকে বাসায় এসে দেখে মেয়ে অজ্ঞান হয়ে গেছে, তার মা চিৎকার করছে, তার স্ত্রী চিৎকার করছে। পরে অ্যাম্বুলেন্স কল করে তিনি মেয়েটাকে হাসপাতালে নিয়ে যায়। ইমার্জেন্সির ডক্টররা তাকে পরে নাকি ট্রিটমেন্ট করে বাসায় পাঠিয়ে দেয়। এরপর থেকে মেয়েটা ওই রুমে আর থাকে নাই, ওই রুমে থাকার সাহস করে নাই। প্রায় 1-2 মাস পর মেয়েটার সবকিছু নর্মাল হয়, মেয়েটা নর্মাল হয়ে যায়, আর সে তার রুমে ব্যাক করে। আর ইন দ্য মিন টাইম যখন সে ওই রুমে থাকতো না, তখন সে তার মার সাথে ঘুমাতো, আর তার বাবা থাকতো তার রুমে, রাফায়েল থাকতো ওই মার্সির রুমে। রাফায়েল এই 1-2 মাসে কিচ্ছু দেখে নাই ওই মুহূর্তে। এখন তো তার বয়সে কাছে, কিন্তু ওই মুহূর্তে তো সে ইয়াংই ছিল। তো ও নাকি অনেকদিন মর্চুরির দিকে নজর রেখেছিল যে কিছু হয় কিনা, মর্চুরিতে কিছু হয় কিনা, ওইগুলো ভদ্রলোক নজর রেখেছে বাড়িওয়ালাটা, কিন্তু কোনো কিছুই ঘটতে দেখেনি। এখন সে মনে করেছে হয়তো তার মেয়ে হয়তো মনের ভুলে কিছু করেছে, অথবা কোনো হরর মুভি দেখেছিল যার জন্য এরকম হতে পারে। তো সেই মেয়েটা না চাইতেও পরে একটা সময় ব্যাক করে,
তো যেহেতু মর্চুয়ারির গেটটা সরাসরি জানালা দিয়ে দেখা যায়, তো তার জানালার পর্দা সবসময় ঢাকা থাকতো। তারপরে একদিন নাকি পর্দা সরানো ছিল নিজের অজান্তেই। রাত 1টার দিকে নাকি জানালা দিয়ে মর্চুয়ারির দিকে তার চোখ পড়ে এবং পরে রুমের মধ্যে সেই অজ্ঞান হয়ে যায় চিৎকার দিয়ে। তো তার বাবা মা আবারও রুমে এসে দেখে যে মেয়ে অজ্ঞান হয়ে আছে, তখনও জানতে পারে না কি অবস্থা। পরে হাসপাতালে নেয়। 1 দিন পর তার জ্ঞান ফেরে। আর পরে মা বাবার দিকে তাকানোর পরও সে চিৎকার করতে থাকে, ডক্টর দেখলেও চিৎকার করতে থাকে, এরকম অবস্থা। পরে নর্মাল হতে কিছুদিন সময় নেয়, ধীরে ধীরে নর্মাল হয়। ওই নর্মাল হওয়ার পর জানা যায়, বলতে যাচ্ছিল না, পরে নাকি বলে যে মর্চুয়ারির গেটের ভেতরে নাকি অনেকগুলা মানুষকে সে কফিন থেকে নামানো হচ্ছিল। আর যে নামাচ্ছিল সে নাকি বিশাল দেহের অনেক লম্বা একজন মানুষ। সে একসাথে অনেকগুলো কফিন ভিতর থেকে টেনে হেঁচড়ে নিয়ে এসে নাকি কফিনগুলাকে রাখে এবং ওই মর্চুয়ারির সামনেই নাকি ওই কফিন থেকে একটা একটা করে লাশ বের করছিল এবং ওই সব লোকগুলাকে দাফন করছিল। সে কি দেখেছে সে প্রপারলি মনে নাই, ছেলে না পুরুষ না মহিলা কিন্তু তার মনে নাই, কিন্তু সে দেখে যে কফিনগুলা বের করা এবং কফিনগুলা থেকে একটা একটা করে লাশ নাকি বের করে মাটির ভিতরে ঢোকাচ্ছিল। মাটির ভেতরে ঢোকানোর সময় মেয়েটা বলছে যে গ্রেভিয়ার্ডের মতো লাগছিল। তো মাটির ভেতরে ঢোকানোর সময় নাকি ওই যে বিশাল দেহি যে লোকটা সুঠাম দেহের, সে নাকি এক কোপ দিয়ে মাথা আলাদা করছে, তারপরে কবরের মধ্যে লাশ ঢুকাচ্ছে, কবরের মধ্যে মানুষগুলাকে ঢুকাই দিচ্ছে। এইটা দেখার পরে এই মেয়েটার অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং এক চিৎকার এবং অজ্ঞান। পরে হাসপাতাল থেকে যাওয়ার পর বাসা সবারই ভয় ঢুকে যায়। তার ভাই ছিল, ভাইয়ের অবস্থাও খুব খারাপ হয়ে যায়। আর ওই মুহূর্তে মাঝে মধ্যে দেখা যেত যে ওই মর্চুয়ারির পাশ দিয়ে যেতে হতো কোথাও, কিন্তু ওই মর্চুয়ারির পাশ দিয়ে এই মেয়েটার চিৎকার এবং চেঁচামেচিতে যেতে পারতো না, কেউ পাশ দিয়ে যেতে পারতো না, ওকে নিয়ে ওই দিক দিয়ে যাওয়া যেত না। এটা তাদের নতুন বাড়ি, এখনই কোথাও আবার শিফট করাও সম্ভব না। আর এই বাড়ি বিক্রি করে তখন শিফট করতে হবে, সব প্যাচ আর কি। ইন দ্য মিন টাইম সে এই রুমে থাকবে না এবং তার মেয়ে ঘুমাবে তার মায়ের সাথে। মেয়েটা প্রতি রাতেই চমকে উঠতো, মানে যে মেয়েটার কথাগুলা বলছিল স্প্যানিশ মহিলা, প্রতি রাতেই চমকে উঠতো। ওঠার পরে নাকি হেঁচকি দিয়ে কান্না করতো। ধীরে ধীরে ভয় ঢুকে যায় ওর মনের ভিতরে। কেউ যদি জোরেও কথা বলতো ভয় পেয়ে যেত, কাঁদতে থাকতো। মনে হতো নাকি কেউ মেরে ফেলবে, যেরকম অনেকে দেখা যায় যে মৃত্যুর আগে যেরকম মাফ চাওয়ার মতো ভয়, সেরকম একটা ভিকটিম ভয় পায়, সেরকম মেয়েটা নাকি ভয় পাওয়া শুরু করে। আর এইদিকে বাসার মধ্যে নাকি আতঙ্কে ছেলেটার মধ্যেও ঢুকে যায়। তার ছেলের মধ্যে, তার এক ছেলে এক মেয়ে ছিল রাফায়েলের, পরের ছেলেটা আতঙ্কে তার গার্লফ্রেন্ডের বাসায় চলে যায়। আর এইদিকে সে একা হয়ে পড়ে মার্সিকে নিয়ে। আর একা থাকাটা কষ্টের, কারণ তাকে তো কাজে যেতে হতো। মাঝে মাঝে তাদের বাড়ির পেছন দিকে নাকি কেউ হেঁটে যাওয়ার শব্দ পেত। এটা রাত্রেবেলা রাতের বেলা রাত হলেই তারা পরিষ্কার শুনতে পেত কেউ না কেউ হাঁটাহাঁটি করছে তাদের বাড়ির পেছন দিকটা এরকম ছোটখাটো বসার জায়গা আছে। এই শব্দ তার স্ত্রী পেয়েছিল। আর মেয়েটা নাকি কয়েকবার সেই কুকুরগুলাকে তাদের বাসার আশপাশে দেখেছে, যেটা একটু 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 ডিফারেন্ট আর কি। সে তার বাবা মাকে বলে এবং যে বাচ্চাটাকে ছিঁড়ে খেলো, একটা বড় আর 2-3টা সাথে ছিল কালো কুচকুচে কুকুর, এটা নাকি মেয়েটা প্রায় সময় দেখতো। আর এই সবার মাঝে মেয়েটা নাকি বিকালবেলা স্কুল থেকে বাসায় ফিরছিল কয়েকদিন পরে। এটা ওই ঘটনা ঘটার কয়েকদিন পরে মেয়েটা দেখে নাকি মর্চুয়ারির ভিতরে কুড়াল দিয়ে কফিনের মধ্যে কেউ ইচ্ছা মতো কোপ দিচ্ছে। এটা মর্চুয়ারির বাইরে যেরকমটা মানুষ গাছ কাটতে যে কুড়াল দিয়ে কোপ দেয়, ঠিক সেরকম ভাবেই কোনো লাশ কোপাচ্ছিল না, মানে কেউ একজন ওই কুড়াল দিয়ে ওই কফিনের উপর দিয়ে কোপ মারছিল। পরে মেয়েটা ওই দিন ভয়ের কারণে পরে ডিসিশন হয় যে বেশ ভয় পাওয়ার পরে তাকে তার নানির বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এবং পরে রাফায়েল এবং তার ওয়াইফ এই বাসায় একা থাকা শুরু করে। কিন্তু সম্ভব না, তো একা থাকাও সম্ভব না, যে অবস্থা তার মেয়ের কাছ থেকে সে শুনেছে। আর মেয়ে যদি অন্য জায়গায় ঘটতো তো কোনো সমস্যা হতো না, কিন্তু এটা বাসার পাশের মর্চুয়ারিতে ঘটেছে, যেটার কারণে তারা সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল। এবং সে যখন কাজে যেত তার স্ত্রীকে বাসায় একা থাকতে হতো। তো একদিন তার ওয়াইফ নাকি মেয়ে তখন তার নানির বাড়িতে, এই কয়েকটা দিনের অন্তরালে একদিন তার ওয়াইফ নাকি ওয়াশিং মেশিনের কাপড় দিবে, ওইটা নাকি ওয়াশিং মেশিনের কাপড়গুলো নিচে নিয়ে যাবে। তো ওই কাপড়ের যে ঝুড়িটা সেটা নাকি তার মেয়ের রুমের পাশে ছিল। তো কাপড়ের ঝুড়িটা নিচে নিয়ে যাওয়ার সময় সে নাকি দেখে ওই সময়টা সন্ধ্যা হয়েছে রাতের দিকে,
মেয়ের রুমের ভেতরে অন্ধকারের মধ্যে খাটের উপরে একজন বসা। তো এখানে লাইটগুলো সব ইয়েলো কালারের ডিম লাইট টাইপের, তো পরিষ্কার দেখা যাচ্ছিল নাকি খাটের উপরে একজন বসে আছে। তো ওই মুহূর্তে বাসায় তিনি একা ছিল, আর তিনি হয়তো কোনো কিছুর শ্যাডো পড়েছে এটা চিন্তা করে নিচে নেমে যায়। পরে নিচ থেকে যখন উপরে উঠেছে, তার রুমে যাওয়ার সময় দেখে আবারও সেই কোন একটা অবয়ব, কোন একটা মানুষ খাটের উপরে বসেছিল আর কি, একা একা হাসছিল খাটের উপরে। সে প্রচন্ড ভয় পেয়ে যায়, সাথে সাথেই পাশের বাড়িতে যাবে এরকম প্ল্যান করে যে এই ঘরে থাকবে না। আর অমনি তিনি তার মেইন গেটের কাছে যাওয়ার পর দেখে মেইন গেট অটোমেটিক লকড, সে খুলতে পারছে না। মেইন গেটের চাবি ছিল, চাবি দিয়ে খুলতে পারছে না, ভেতর থেকে চাবি বের করে খুলতে পারছে না, লক মানে লকড। সে চিৎকার চেঁচামেচি করে চেষ্টা করে খুলতে না পেরে জানালা খুলতে যাবে, যেই জানালা খুলতে যাবে সাথে সাথে পর্দা সরানোর পর দেখে জানালার বাইরে সেই মানুষটা খাটের উপরে ছিল। সেই মানুষটাকে সে জানালার বাইরে দেখতে পাচ্ছে। এখন পরিষ্কার বোঝা যাচ্ছে না এইটাই কি সেই মানুষটা নাকি যাকে খাটের উপর দেখলো। ওই লোকটা থুতু মারছে জানালার মধ্যে, এবং থুতুটা এসে লাগছে, সেটা সে পরিষ্কার দেখতে পাচ্ছিল। পরে চিৎকার করে টেলিফোন দিয়ে রাফায়েলকে ফোন দেয়, সে পুলিশকে ফোন দেয়। পরে পুলিশ আসে, পুলিশের শব্দ শোনার পর রাফায়েল দরজা ধক করার পর সে যখন দরজা খুলে যায় সে তার চাবি দিয়ে। রাফায়েলের কাছে চাবি সেদিন ছিল না, ঘরের ভিতরে চাবি ছিল। পরে এটাকে সোর্ট আউট করা হয়। প্রায় 1 বছর পর তারা বাসাটা বিক্রি করে, তারা আর থাকে না। বাসার মধ্যে খুব বেশি ঝামেলা হচ্ছিল। পরে অনেক দূরে নাকি বাসা নেয়, এরপরে এখানে আসে। মেয়েটার এরপর থেকে সিচুয়েশন নর্মাল হলেও মেয়েটার মধ্যে থেকে ভয়টা নাকি যায় নাই। মেয়েটা প্রায় নাকি ভয় থাকে, কারোর সাথে কথা বলতে পারে না। আরও নাকি অনেক ঘটনা ঘটেছে, কিন্তু ওই স্প্যানিশ মহিলাটা এতটুকুই জানে যতটুকু তিনি বললেন। বলে যে তুমি কথা বললে আরও কিছু জানতে পারবা, আমি জানি না, এখন আমি এতটুকুই জেনেছি। এখন এটাও জানি যে ওর কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড কিচ্ছু নাই, এবং ও কারোর সাথে কথা বলতে পারে না, কথা বলতে গেলেই ইতস্তত বোধ করে, ভয় পায়। তো আর একটু স্বাস্থ্যবান, এটাও একটা সমস্যা। সব মিলিয়ে তারা টেনশনে আছেন মেয়েটাকে নিয়ে। তো জিকো ভাই বলেছেন যে তিনি ওই বাড়িওয়ালার সাথে কথা বলবেন যদি কিছু পরিষ্কারভাবে জানা যায়, কারণ স্প্যানিশ মহিলারা না পরিষ্কার কিছু বলতে পারে নাই। তবে এতটুকু বলেছে যে মেয়েটার বেশ সমস্যা আছে এবং মেয়েটা বেশ ভয়ে নাকি রেগুলারলি থাকে। তো জিকো ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার স্টোরির জন্য। আসসালামু আলাইকুম রাসেল ভাই, সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা আমার এক সিনিয়র বড় ভাই আমাকে বলেছেন। ওনার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা। ওনার বাবা 1982 সালে রেলওয়ের প্রকৌশলী হিসাবে যোগদান করেন। তো যোগদান করার পর তখন মানে আমাদের ওই সময়টাতে বাংলাদেশের রেলওয়ে আজকে যেরকম ডেভেলপড, ওই সময় কিন্তু এতটা ছিল না। তো ওই সময় বাংলাদেশ সরকারের তরফ থেকে, তৎকালীন সরকারের তরফ থেকে বেশ কিছু প্রজেক্ট হাতে নেওয়া হয় রেলওয়ের ডেভেলপমেন্টের জন্য। আচ্ছা, ওই সময় দেখা যাচ্ছে যে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স এবং খুব বেটার লেভেলের মানে রেলওয়ে ট্র্যাক নির্মাণের জন্য মানে যে প্রশিক্ষণটা দরকার ছিল ওই টাইপের মানে স্কিল্ড পারসন আমাদের কম ছিল। তো সদ্য নিয়োগপ্রাপ্ত যে অফিসার এবং প্রকৌশলী ছিলেন তখন তাদেরকে বেশ কয়েকজনকে ডেপুটেশনে চায়নাতে পাঠিয়ে দেওয়া হয়েছিল 3-4 বছরের জন্য। কারণ আমরা তো জানি রাসেল ভাই যে চায়নার রেলওয়ে ট্র্যাক গুলো কিন্তু বিশ্বের মানে খুবই উন্নত লেভেলের রেলওয়ে আর কি চায়নাতে। তো ওই সময় রাসেল ভাই চায়নায় মানে জিনজিয়াং প্রদেশ যেটা রয়েছে, তো জিনজিয়াং প্রদেশ থেকে কাজাকিস্তানের বর্ডার পর্যন্ত একটা রেলওয়ে ট্র্যাক নির্মাণের একটা প্রকল্প তখন চাইনিজরা ওটা রান করছিল আর কি। তখন ওনাদেরকে ডেপুটেশনে ওই প্রকল্পের সাথে অ্যাড করা হয় যাতে ওইখান থেকে ওনারা এক্সপিরিয়েন্সটা নিতে পারেন এবং ওইখানে কাজ করে ওনারা পরবর্তীতে বাংলাদেশে এসে ওই প্রক্রিয়াটা ইমপ্লিমেন্ট করতে পারেন আর কি। তো যখন ওনারা ওখান থেকে জিনজিয়াং প্রদেশ থেকে মানে তখনও কিন্তু রাসেল ভাই ওটাতে 80 সালে কাজ শুরু হয়, উনি গিয়েছিলেন 82 সালে। 2 বছরে বেশ একদম কাজাকিস্তানের বর্ডারের কাছে, ওনার বর্ণনা অনুযায়ী ওই সময় কাজাকিস্তানের বর্ডারের সাইড দিয়ে কাজটা হচ্ছিল আর কি। আচ্ছা, তো তখন ওনারা কাজাকিস্তান তো রাসেল ভাই ওখানে বেশ মরুভূমি এলাকা এবং ওখানে পাহাড় টাহাড়ও আছে অনেক এরকম। তো ওখানে ওনারা যেখানে থাকার যে জায়গাটা আর কি,
ওখানে তো রাসেল ভাই মরুভূমির ভিতরে তো ওইভাবে বাড়িঘর করা যায় না। ওখানে বিশাল ওই টিমের মধ্যে ওই যেগুলো ওই যে আমরা অনেক সময় দেখি না যে গাড়ির মধ্যে থাকা সবকিছুর ব্যবস্থা, ক্যারাভান বলে যেগুলোকে। তো যারা অফিসার র্যাঙ্কে ছিল ওনারা এরকম ক্যারাভানে থাকতো, এক একজনের এক একটা ছোট ছোট। আর যারা শ্রমিক বা একটু নিচের পদে চাকরি করতো ওনারা তাঁবুতে থাকতেন আর কি। তো এরকম করে ওনারা কাজ বেশ আগাচ্ছিলেন খুব ভালো মতো, কোনো সমস্যা হচ্ছিল না। তো এরপর এর মাঝে কি হলো রাসেল ভাই, ওনারা কাজ আগাতে আগাতে একটা জায়গায় এসে একটা ছোট মানে টিলা থেকেও ছোট একটা মানে উঁচু একটা জায়গা, ওটা আমরা একদম ছোট পাহাড় বলতে পারি আর কি, কিন্তু টিলা থেকেও সেটা ছোট, ওটা পাহাড়ও বলা যায় না, টিলাও বলা যায় না। ওটা ছিল রাসেল ভাই একদম মানে নিরেট পাথরের একটা পাহাড়। আচ্ছা, এখন মানে যে মেইন প্রকৌশলী যিনি ছিলেন, তো উনি বললেন যে প্রথমে চিন্তা করলেন এটাকে টানেল করে এর ভিতর দিয়ে নিয়ে যাওয়া যায় কিনা রেলওয়ে ট্র্যাকটা। তখন মেইন প্রকৌশলী বললেন যে না, এটা পাহাড় যেহেতু এটা খুবই ছোট, তো টানেল করাটা এটা একটা ব্যয়বহুল কাজ হবে, এর থেকে বেটার হয় আমরা এই ছোট ইটা আমরা ডিনামাইট দিয়ে এই মানে পাহাড়টাকে এখান থেকে সরিয়েই ফেলি, যেহেতু একদমই ছোট, এটা আহামরি ওরকম কোনো সমস্যা হবে না। জি। তো উনি এই সবার সাথে মানে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিলেন যে সবাই এর সম্মতি দিলেন, হ্যাঁ ঠিক আছে, সিদ্ধান্তটা মানে ঠিক যে আমরা এটা টানেল নির্মাণ করা এটা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ হবে, এর থেকে বেটার হয় আমরা কয়েকদিনের মধ্যে এটা সরিয়ে ফেলি। তো আসলে ভাই যখন ওনারা এই প্রকল্পটা মানে যখন এই পাহাড়ের কাছে ওনারা এসেছেন কাজ করতে করতে, তো ওই দিনের মতো কাজ মোটামুটি সমাপ্ত। তো রাসেল ভাই রাতের বেলা মানে ওই যিনি আঙ্কেল আর কি, ওনার নাম সঙ্গত কারণে বলছি না, যারা রেলওয়ে চাকরি করেন হয়তো অনেকেই ওনাকে চিনে থাকবেন। এখন যদি উনি রিটায়ারমেন্ট থেকে রাসেল ভাই, উনি সপরিবার এখন কানাডাতে থাকেন। তো উনি যেহেতু ওই ইসের মধ্যে মানে টোটাল ওই টিমের মধ্যে একমাত্র মুসলিম ব্যক্তি ছিলেন, তো উনি রেগুলার ওই মানে সালাত আদায় করতেন। দেখা যাচ্ছে যে ক্যারাভানের ভিতরে উনি সালাত আদায় করতেন। তো একদিন উনি রাসেল ভাই যখন সালাত আদায় করছেন ক্যারাভানের মধ্যেই রাতের বেলা, তখন হঠাৎ ওনার কানে ফিস ফিস শব্দ ভেসে আসলো। ফিস ফিস শব্দে ওনাকে বলছে, কে যেন বলছে যে এখান থেকে চলে যাও, বারবার একই কথা বলছে, এখান থেকে চলে যাও। কিন্তু উনি চিন্তা করছেন কি ব্যাপার, হয়তো বা ওই সারাদিন কাজ করেছে, এটা মনের ভুলও হতে পারে, উনি এরকমটা মনে করেছিলেন। আসলে উনি যখন রাত্রে ঘুমালেন, তো গভীর রাত্রে হঠাৎ উনি ফিল করলেন ওনার গাড়িটা মানে যে ক্যারাভান যেটার মতো ছিলেন আর কি, ওটা মানে একটু দুলছে, মানে একটু দুলছে। তো উনি চিন্তা করলেন যেহেতু মরুভূমির কাছে, কারণ রাতের বেলা হয়তো মরুভূমিতে একটু তীব্র বাতাস হতে পারে, তো যার কারণে হয়তো বাতাস এরকমটা হতে পারে। তো উনি এটা এরকম কথা চিন্তা করলেন এবং উনি আর তেমন কিছু এর বাইরে আর কিছু চিন্তা করেন নাই। সকালবেলা রাসেল ভাই ওই যারা অন্যান্য ওয়ার্কার এবং আদার্স যারা অফিসার ছিলেন, তো ওনারা তাকে বলছেন তুমি রাতের বেলা গাড়ি নিয়ে কোথায় গেছিলা? উনি বলেন রাতের বেলা আমি গাড়ি নিয়ে কোথায় যাবো, এখানকার রাস্তাঘাট তো আমি চিনি না, আর গাড়ি নিয়ে যাওয়ার তো প্রশ্নই আসে না। বলে না, রাতের বেলা তোমার গাড়িটা এখানে ছিল না। বলে রাতের বেলা তো আমি ঘুমিয়েছিলাম। বলে না, রাতের বেলা এখানে গাড়ি ছিল না। এখন বলছে এই যে দেখো, মানে উনি যখন কিছুতেই মানে প্রমাণ মানে বলছেন যে আমি ঘুমাইছিলাম, তখন বলছে এই দেখো তোমার গাড়িটা এদিক দিয়ে চলে গেছে। এখন দেখো সত্যি রাসেল ভাই একটা জায়গা পর্যন্ত চাকার দাগ দেখা যাচ্ছে, তারপরে গিয়ে আর চাকার দাগ নাই। আচ্ছা, তো এটা একটা অদ্ভুত ব্যাপার। উনি চিন্তা করেন কি ব্যাপার, গাড়ি মানে কোথায় যাবে, আমি কোথায় যাবো, উনি মানে ওনার কাছে সবকিছুই মানে একটা মানে স্বপ্নের মতো মনে হচ্ছে আর কি। তো যাই হোক রাসেল ভাই ওই দিনের মতো মোটামুটি কাজ ওনারা যতটুকু করেন আর কি। এর পরের দিন রাসেল ভাই যখন কাজ শুরু হয়, তখন হঠাৎ করে মেইন ইঞ্জিনিয়ার যিনি একা একা একটু ওই পাহাড়ের দিকে গিয়েছিলেন কাজটা আগানোর জন্য, হঠাৎ ওনার ওয়াকি টকিতে ওনার কোনো মানে মেসেজ আসছিল না। তো সন্দেহ করে কিছু লোক এগিয়ে গেলেন, যাওয়ার পর ওনাকে সম্পূর্ণ প্যারালাইজড অবস্থায় রাসেল ভাই মানে ওই পাহাড়ের কাছে পাওয়া যায়। আচ্ছা, তো ওনার চোখ খোলা সবকিছু, কিন্তু উনি শরীরের কোনো অংশ নাড়াতে পারছেন না। তো ওনাকে তাড়াতাড়ি জিনজিয়াং প্রদেশে পাঠিয়ে দেওয়া হয়, ওখান থেকে মানে অ্যাম্বুলেন্স যোগে তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া হয় ওখানে। তো উনি সেখানে হসপিটালাইজ থাকেন। এখন রাসেল ভাই যারা চিফ ইঞ্জিনিয়ার ছাড়া অন্যান্য যারা ইঞ্জিনিয়ার ছিলেন ওনারাই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এখন রাসেল ভাই যখন ওই পাহাড়ের গায়ে ডিনামাইটটা ফিট করা হয় এবং বেশ অনেক দূর থেকে ওই ডিনামাইটের বাটনটা মানে প্রেস করা হয়, আচ্ছা, একটা মানে নিরাপদ দূরত্ব থেকে, তখন ওটা বিস্ফোরিত হলো, ওই পাথরগুলা ভেঙে পড়ে, ওটা আস্তে আস্তে সরানো হয় ক্রেন দিয়ে, তারপর এইভাবে আর কি টানেলটা তৈরি হয় কি প্রাথমিক পর্যায়ে। তো রাসেল ভাই যখনই ডিনামাইটটা ফিট করার পরে দূর থেকে যখন মানে আপনার বাটনে প্রেস করা হচ্ছিল, তখন দেখা যায় বাটনে কাজ করছে না,
মানে ডিনামাইট মানে ব্লাস্ট হচ্ছে না। আচ্ছা, তখন চিন্তা করেন হয়তো বা কোনো টেকনিক্যাল প্রবলেম। তখন ওনারা যখন ডিনামাইটের কাছে গিয়েছেন, দেখেন যে ডিনামাইটের সাথে যেই সংযুক্ত তারটা ছিল রাসেল ভাই, তারটা খুলে পড়ে গেছে। এটা তো মানে অবাক ব্যাপার যে তারটা খুলে পড়ে গেল। তা আবার ওনারা তারটা জোড়া দিয়েছেন, জোড়া দেওয়ার পর আবার পিছনে ফিরে গিয়ে মানে বাটন প্রেস করেছেন। তারপর দেখেন রাসেল ভাই কাজ হচ্ছে না। আবার ওনারা গিয়ে দেখেন আর একটা তার খুলে গেছে, কারণ একাধিক মানে ডিনামাইটটার একটা না, বিভিন্ন জায়গায় কয়েকটা ফিট করা থাকে, যে মানে মেইন তারের আর একটা খোলা। তখন ওনারা ওটাও জয়েন করেন। তারপর আবার পিছনে ফিরে আসেন। ফিরে আসার পরে আবার যখন বাটনে প্রেস করেন, দেখেন তাও কাজ হচ্ছে না। আবার কাছে গিয়ে দেখে আবার আর একটা তার খোলা। তো রাসেল ভাই যখন এই ধরনের অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো, তখন সবার মনের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হলো যে আসলে হচ্ছেটা কি, এমন তো হওয়ার কথা নয়। রাসেল ভাই ওই দিনের মতো কাজটা স্থগিত রাখা হয়, পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হয় যে আমরা এখন কি করব। আচ্ছা, তখন পরবর্তীতে ওনারা যখন সন্ধ্যার পরে মিটিং এ বসলেন, সিদ্ধান্ত হয় যে না, আমরা ডিনামাইট দিয়ে এক্সপ্লোসিভ দিয়ে এটাকে উড়িয়ে দেব। এই সিদ্ধান্তই ফাইনাল হয় আর কি। রাসেল ভাই ওই রাত্রে যে আঙ্কেল আর কি, উনি রাত যখন ওই ক্যারাভানের মধ্যে ছিলেন, ওই একই ঘটনা ওই গভীর রাত্রে হঠাৎ মনে হচ্ছিল যে ওনার গাড়িটা আবার দুলছে। তো যেহেতু আগের দিন এরকম একটা ঘটনা ঘটেছিল, ওনাকে বলেছিল যে আপনি গাড়ি নিয়ে কোথায় গিয়েছিলেন। উনি এবার চিন্তা করলেন যে না, এরকম দুলছে, আমি একটু নিচে নেমে দেখি। উনি যখন গাড়ির দরজাটা খুলে নামার চেষ্টা করছিলেন, তখন মানে মনে হচ্ছিল দরজাটা বাইরে থেকে লক করে দেয়া। তখন উনি চিন্তা করলেন যে ক্যারাভানের সামনের দিকে যাই, গাড়ির কাছের দিকে যাই, দেখি সামনে কাউকে দেখা যায় কিনা। উনি যখন রাসেল ভাই সামনের দিকে গেলেন, দেখা গেল যে সামনে শুধু অন্ধকার আর অন্ধকার, মানে আশেপাশে কিচ্ছু নেই। ওনার তো আশেপাশে এক তাঁবু ছিল, আরো কিছু ক্যারাভান ছিল, জি, উনি কিছুই দেখতে পাচ্ছেন না। উনি চিন্তা করলেন যে এটা কোথায় চলে আসলাম, আর গাড়িটা দুলছে, মনে হচ্ছে যে গাড়িটা মানে শূন্যে ভেসে চলছে। আমার কাছে এরকমটা মনে হচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছেন, কি হচ্ছে না হচ্ছে, উনি কিছুই বুঝতে পারছেন না। উনি দ্রুত মানে খুব ভয় পেয়ে গেলেন এবং উনি মানে তাড়াতাড়ি এসে শুয়ে পড়লেন, যা উনি আর কিছু চিন্তা করতে পারছিলেন না আর কি। সকালবেলা রাসেল ভাই সব ঠিকঠাক আছে, ওনার গাড়ি আগের জায়গায়। কিন্তু আবার লোকজন জিজ্ঞেস করলো, আজকেও রাত্রে আপনি কোথায় গেছিলেন গাড়ি নিয়ে? তখন উনি বলে যে আমি তো এরকম ঘটনা, আমি রাতের বেলা এইরকম বিষয়টা করেছি। তখন সরি, তো তখন অন্য সবাই যারা ছিল প্রত্যেকেই বিভিন্ন ছোট ছোট কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করছিল, যে রাত্রে আমি আজকে এরকম হঠাৎ করে মনে হলো, মানে আমার কাছে কেমন একটু অ্যাবনর্মাল মনে হচ্ছিল। কেউ বলছে আমার মনে হলো আমাকে বোবা ভূত ধরেছে। এরকম এক একজন এক এক ধরনের কথা বলছিল। তখন সবাই মোটামুটি একটু নিশ্চিত হলেন যে এখানে মানে কোন একটা সমস্যা রয়েছে। তো রাসেল ভাই ওই দিন সন্ধ্যায় যখন ওনারা মানে কাজ মানে মোটামুটি যতটুকু কাজ করার দরকার বারবার ব্যর্থ হচ্ছিলেন, কিন্তু যখন ফিরে আসার মতো অবস্থা, তখন সবাই যখন রেস্ট করছিলেন, হঠাৎ সবাই একযোগে, রাসেল ভাই এটা একটা মানে অদ্ভুত ব্যাপার, ওখানে প্রায় 50 থেকে 55 জন লোক ছিল, মানে শ্রমিক সহ, সবাই একযোগে প্যারালাইজড হয়ে যায়। এবং একজন মাত্র ব্যক্তি, ওই আঙ্কেল, উনি শুধু সুস্থ ছিলেন। তখন মানে উনি তো অবাক যে উনি একা সুস্থ, অথচ ওনারা সবাই এরকম হঠাৎ করে প্যারালাইজড হয়ে গেলেন। তখন রাসেল ভাই ওই আঙ্কেল উনি খেয়াল করেন ওই যে পাহাড় থেকে অসংখ্য ক্ষুদ্র আকৃতির অনেকগুলো মানুষ নেমে আসছে। তাদের শরীরে অদ্ভুত পোশাক, চেহারাগুলো অনেক অদ্ভুত রকমের। ওনারা নেমে আসছেন, নেমে এসে ওদের সামনে একজন দলনেতা ছিল, উনি সব দেখছেন, ওই আঙ্কেল সব দেখছেন, একজন দলনেতা আছে, দলনেতার পিছনে অসংখ্য লোক। সবাই এসে এই যারা 50-55 জন বা 60 জন যে লোকরা ছিল, সবাইকে কাছে এসে দেখছে এবং প্রত্যেকে এক অদ্ভুত ভাষায় একে অন্যের সাথে কথা বলছে। উনি সেই ভাষাটা জানেন না, এটা না চাইনিজ ভাষা, না ইংরেজি ভাষা, না ফ্রেঞ্চ ভাষা, এটা যে কি ভাষা এটা উনি কিছুতে ধরতে পারছেন। উনি বেশ 3-4টা ভাষা সম্পর্কে ওনার ধারণা ছিল আর কি, কিন্তু উনি এটা কোন ভাষায় কথাবার্তা তারা বলছেন তোমরা বুঝতে পারছেন না। তখন যে দলনেতা, সেই দলনেতাটা একদম ওই আঙ্কেলের কাছে চলে আসেন। এসে তখন উনি বাংলা ভাষায় বলেন যে এখান থেকে চলে যাও, এটা আমাদের জায়গা। এটা বলে আবার সবাই ঠিক যেভাবে আসছিল সবাই আবার ওই পাহাড়ের উপরে চলে গেল। মনে হলো পাহাড়ের ওই পাশ থেকে হেঁটে আসছিল, আবার হেঁটে হেঁটে পাহাড়ের ওই পাশে চলে গেল। তখন রাসেল ভাই যখন ওরা চলে গেলেন, আবার সবাই হঠাৎ এই 50-55 জন একসাথে আবার সবাই সুস্থ হয়ে গেছে, আবার সবার শরীর সবাই নাড়াতে পারছে। তখন সবাই জিজ্ঞেস করলো কি হয়েছিল। তখন ওই আঙ্কেল ওই ঘটনাটা খুলে বললেন যে এরকম আমি দেখেছি, এরকম এসে আমার এরকম বলছে যে সবাই চলে যাও। তখন সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে আমরা এখানে আর কাজ করব না। কিন্তু রাসেল ভাই যেহেতু একটা মেজর একটা প্রকল্প ছিল, কাজ তো আগাতেই হবে কোনো না কোনো ভাবে। তখন
মানে যেই পর্যন্ত রেলওয়ে ট্র্যাকটা নির্মিত হয়েছিল ওইখান থেকে প্রায় 5 কিলোমিটার পর্যন্ত পিছন দিকে আবার খুলে ফেলা হয়। সে 5 কিলোমিটার পর থেকে আবার ওই পাহাড়ের থেকে আধা কিলোমিটার দূর দিয়ে নতুন করে ট্র্যাক বসানো হয়। স্টিল নাও রাসেল ভাই ওই রেলওয়ে ট্র্যাকটা মানে সম্প্রসারিত হয়েছে। আমি যখন ওই ঘটনাটা শুনেছিলাম রাসেল ভাই, আমি তখন উইকিপিডিয়াতে এবং নেটে আমি সার্চ দিয়েছিলাম এবং দেখেছি সত্যি ওই সময় ওই 80-র দশকে ওই আপনার কাজাকিস্তানের ওই রাস্তার একটা সম্প্রসারণ কাজ হয়েছিল, মানে ডিটেলস এই বর্ণনা আছে। তো রাসেল ভাই উনি যখন পরে দেশে চলে আসেন, বাংলাদেশের কিন্তু অসংখ্য মানে রেল লাইন পরবর্তীতে যে ডেভেলপড হয়েছে ওই আঙ্কেলের হাত দিয়ে অনেকটা হয়েছে আর কি। এখন উনি রিটায়ারমেন্টে চলে গেছেন। তো রাসেল ভাই ঘটনাটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল আর কি, যে এরকম মানে ঘটনা এখনো হয় আর কি। তো থ্যাংক ইউ রাসেল ভাই, এটা ছিল আমার ফার্স্ট ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আবির হোসেন। ওনার বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার চিতলা ইউনিয়নের গোকুলখালী গ্রামে। ঘটনাটি যখন ঘটে সময়টা 2021 সালের মে মাস। ওই সময়টা তো গরম পড়ে যায়, আর গ্রাম অঞ্চলে লোডশেডিং এর সমস্যা একটু বেশি থাকে। সন্ধ্যার পরে অধিকাংশ সময় ইলেকট্রিসিটি থাকতো না, এমনকি গভীর রাত্রেও বিদ্যুৎ চলে যেত। এই ধরনের সমস্যা যখন হতো, ঘুম আসতো না, তখন ওনারা বেশ কয়েকজন বন্ধু বান্ধব মিলে বাসার থেকে একটু দূরে একটা মাচা রয়েছে, বাঁশ দিয়ে তৈরি একটা বসার জায়গা। তো এখানে বসে ওনারা গল্প করেন। অনেক সময় দেখি না যে চায়ের দোকানে বা বিভিন্ন জায়গায় গাছের নিচে মাচা তৈরি করা থাকে। এখন তো এগুলো খুব একটা দেখা যায় না, তো একটা সময় এগুলো অনেক দেখা যেত, এখন অনেকটা কমে গেছে। এখন গ্রাম অঞ্চলে এগুলো বেশি দেখা যায় আর কি। তো ওনারা এরকম একটা মাচায় বসে বেশ কয়েকজন বন্ধু মিলে গল্প করছেন। রাত প্রায় 12টা বেজে গেছে, এমন সময় ইলেকট্রিসিটি চলে আসছে। তখন ওনারা যে যার বাসায় চলে যাবেন, কিন্তু রিজভি আর হজরত এই দুইজন বন্ধু ওনারা রয়ে যান। ওদের একটা অন্য প্ল্যান ছিল, যেটা এই দুইজন অন্যদের সাথে শেয়ার করেনি। সেটা হচ্ছে কাছাকাছি একটা বাগান ছিল যেটা হজরতের বাড়ির কাছে, সেই বাগানে আম পাড়তে যাবে। আম পাড়া বলতে আম চুরি করতে যাবে এই আর কি। তো যে ভাবনা সেই কাজ, ওনারা তো বাসায় চলে আসছেন, মানে অন্য যারা ছিলেন, এই যে আবির ভাই বা আরো যে কয়েকজন ছিলেন। কিন্তু এই যে দুইজন রিজভি আর হজরত, এনারা কিন্তু আম বাগানে গিয়েছেন। রাত তখন প্রায় 1টার কাছাকাছি বাজে। তো আম বাগানের বর্ণনাটা একটু দেই। মেহেরপুর থেকে ঢাকা যাওয়ার যে রাস্তা, তো এই রাস্তার বাম পাশে একটা সাইড রাস্তা নেমে গেছে, সেটা ওনাদের গ্রামের রাস্তা, অর্থাৎ এই যে গোকুলখালী গ্রামের রাস্তা। এই রাস্তার বা এই গ্রামের মাঝখান দিয়ে অন্য 2টা গ্রামে যাওয়ার কিন্তু রাস্তা রয়েছে। আর ওই রাস্তার ডান পাশেও ঘর বাড়ি রয়েছে। ডান পাশের বাড়ি ঘরের যেই জায়গাগুলো রয়েছে, ওখানকার এক পাশে একটা ছোট খাল রয়েছে, আর ওই দিকটাতেই বড় বড় কয়েকটা আম বাগান রয়েছে, চাষের জমিও রয়েছে। মূলত এই আম বাগানে রিজভি আর হজরত আম পাড়তে গিয়েছিল। তো ওরা দুজন আম বাগানে গিয়েছে। রিজভি হজরতকে বলছে, তুই গাছের নিচে দাঁড়া, আমি গাছে উঠে তোর কাছে আম দেব, তুই আমগুলো কুড়াবি, এরপর আমরা আম নিয়ে চলে যাব। তো রিজভি কোনো সমস্যা ছাড়াই গাছে উঠেছে। রিজভি ওর ফোনের স্ক্রিনের আলো অল্প করে দিয়ে আম পাড়ছে। আলো বেশি দেয়নি, কারণ বাগানের আশেপাশে বেশ কয়েকটা বাড়ি আছে, কেউ যদি দেখে ফেলে, এই জন্য। তো রিজভি ওর মনের মতো পাকা আমগুলো বেছে বেছে পাড়ছে আর হজরতকে দিচ্ছে। নিচে হজরত তো আছেই আমগুলো ধরার জন্য, গুছিয়ে রাখার জন্য। তো হজরত ওই আমগুলো এক জায়গায় রেখে দিচ্ছে গুছিয়ে। এদিকে এই হজরতের কাছেও তো ফোন ছিল, ফোনটা আবার কি করেছে, ওই এক পাশে রেখে দিয়েছে। আম বেশ কিছু দেওয়ার পর যখন দেখা গেল রিজভি আম এখন দিতে পারছে না, বলতে আম দেওয়ার ক্ষেত্রে একটু বিরতি নিচ্ছে, হয়তো আম খুঁজছে, তখন চিন্তা করলো, দেখি আমি আমার ফোনটা একটু অন করি। এই চিন্তা করে ফোনটা হাতে নিয়েছে। তো হাতে নিয়ে তখনও কিন্তু ফোনের আলো জ্বালায় নাই। হঠাৎ করে তার চোখ যায় একটা সাইডে। সে একটা ভয়ঙ্কর জিনিস দেখে। সে দেখে 2 থেকে 2.5 ফুট উচ্চতার একটা মানুষের মতো অবয়ব, সাদা আলখেল্লা টাইপের কিছু পরা, চোখগুলো লাল টকটক করছে, মাটি থেকে প্রায় 1 হাত উপরে দৌড়াদৌড়ি করছে। আমরা মাটিতে দৌড়াদৌড়ি করলে যেরকমটা হয়, মনে হচ্ছে ও মাটিতেই দৌড়াদৌড়ি করছে, কিন্তু সে 1 হাত উপরে রয়েছে। সে যে বাতাসে ভেসে রয়েছে এটা মনে হচ্ছে না।
সে মনে হচ্ছে সে দিব্যি দৌড়াদৌড়ি করছে, এমন একটা অবস্থা। তো এই জিনিসটা যখন দেখে এই হযরত তো বুঝতে পারে ঘটনাটা কি। সে তখন কথাও বলতে পারছে না, নড়াচড়াও করতে পারছে না, সে একভাবে দেখছে। ওইদিকে রিজভী গাছের উপর থেকে আম পেড়ে পেড়ে নিচে ফেলছে, আম যে মাটিতে পড়ছে সেই শব্দও শুনতে পারছে উপর থেকে রিজভী, কিন্তু হযরত কিন্তু কথা বলা বা নড়াচড়া কিছুই করতে পারছে না। এতক্ষণে হয় কি, এই যে অবয়বটা প্রথমে দৌড়াদৌড়ি করছিল একটা, এইটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এরকম হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে। আর এগুলো সবই কিন্তু উচ্চতায় একই রকম, 2 থেকে 2.5 ফুট, সাদা টাইপের আলখেল্লা পরা, আর সবগুলোই মাটি থেকে প্রায় 1 হাত উপরে দৌড়াদৌড়ি করছে। আর এগুলোর চোখগুলো লাল টকটকে, মনে হচ্ছে এগুলো জ্বলছে। তবে চোখের মধ্যে যে মণি রয়েছে, কালো মণি, এটাও বোঝা যাচ্ছে। হঠাৎ করে হয় কি, এই অবয়বগুলো তাদের দৌড়াদৌড়ি করা বাদ দিয়ে সবগুলো এই হযরতের দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছে এতক্ষণ ওরা খেয়াল করে নাই, এখন খেয়াল করেছে যে ওদেরকে কেউ দেখছে। আর তখন এই অবয়বগুলো আস্তে আস্তে হযরতের দিকে এগিয়ে আসতে থাকে। এদিকে হযরত কোনো কথাও বলতে পারছে না, নড়াচড়া করতে পারছে না। এই অবয়বগুলো যখন হযরতের প্রায় কাছাকাছি চলে এসেছে, আল্লাহর কি ইশারা, তখনই রিজভী গাছ থেকে নেমে পড়েছে। রিজভীর আমপাড়া হয়ে গেছে ততক্ষণে, সে গাছ থেকে নেমে পড়েছে। নেমে কিন্তু ওই অবয়বগুলোকে সে দেখেনি। গাছ থেকে নেমে হযরতের কাছে গিয়ে আস্তে আস্তে বলছে, কিরে, আম সব ঠিকঠাক মতো কুড়িয়েছিস? এখনো দেখি এলোমেলো ভাবে কিছু পড়ে আছে আর কি। এগুলো বলতে বলতে হযরতের দিকে এগিয়ে এসে যখন হযরতকে টাচ করেছে, তখন হযরত প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। রিজভী বুঝতে পারে নিশ্চয়ই হযরত ভয়ঙ্কর কিছু দেখেছে। কিসের কি আম, আম ওখানে রেখে হযরতকে পাজা করে কোলে নিয়ে দৌড় দেয়। রিজভী কিন্তু বয়সে কম হলেও উচ্চতা তখন তার 6 ফুট 1 ইঞ্চি, মানে সে ছোটবেলা থেকেই লম্বা আর কি। তো শক্তিও তো গায়ে মাশাআল্লাহ আছে, কিছু একটা তো বুঝতে পেরেছিল রিজভী, যদিও বা সে দেখেনি। সে হযরতকে পাজা করে তুলে নিয়ে তো দৌড় দিয়েছে। আর হযরতের বাড়িও খুব বেশি দূরে ছিল না, ওখান থেকে 3 থেকে 4 মিনিটের রাস্তা হয়তো বা হবে। তো দ্রুত সেখানে চলে আসে। রাত তখন 2টার মতো বাজে। সে রাতে হযরতদের বাড়ির উঠোনে এসে ডাকাডাকি করতে থাকে। হযরতের মা, বাবা, অন্যান্য আত্মীয় স্বজন যারা ছিল আশেপাশে, যাদের ঘর বাড়ি, তারাও তো চলে আসে। এসে দেখে যে হযরতকে উঠোনে বসিয়ে রেখে ধরে রেখেছে রিজভী। তখন সবাই বলতে থাকে যে কি হয়েছে, কি হয়েছে। বোঝা গেল যে হযরত অজ্ঞান হয়ে আছে। চোখে মুখে পানি দেওয়া হয়, দোয়া কালাম করে ফু দেওয়া হয়। অনেকক্ষণ পর হযরতের জ্ঞান ফেরে। এখন রিজভী তো আর বলতে পারে না যে কি হয়েছে, ও তো কিছু দেখে নাই। হযরতের যখন জ্ঞান ফেরে তখন হযরত খুলে বলে যে আসলে সে কি দেখেছে। তো এই ঘটনার পর তো সবাই তাকে খুব বকাঝকা করে আম চুরি করতে যাওয়ার জন্য। আর এরকম একটা বিপদে পড়ে গেছে, কেন ওখানে গেল রাতের বেলা। তো যাই হোক, এরপরে একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, উনি এসে ঝাড়ফুঁক করে দেন। হযরত মোটামুটি 4 থেকে 5 দিন জ্বরে ভুগেছিল, হালকা জ্বর, এরপর আল্লাহর মতো সুস্থ হয়ে যায়। ঘটনা কিন্তু এখানে শেষ না। এই ঘটনার পরের অংশ, এটা আবির ভাইও কিছুটা প্রত্যক্ষ করেছিলেন। তো এই যে আবির ভাই, তারপরে এই যে রিজভী, হযরত, আরো বেশ কয়েকজন সম্পর্কে মামা হয় একজন ইমরান মামা। তো ওনারা এরকম এক সন্ধ্যার পর, ইলেকট্রিসিটি নাই, ওই মাচায় বসে আছেন। হঠাৎ করে ওনাদের ভেতর থেকে একজন বলে ওঠে, এই আজকে আমরা পিকনিক করি। তখন অন্যরা বলতেছে, না, এই হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নিয়ে পিকনিক হয় না, আগে থেকেই অনেক অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে। তো এক কাজ করি, পিকনিক না, আমরা পেঁয়াজু আর বেগুনি ভাজি, বাসা থেকে কড়াই নিয়ে আসবো, আর আশেপাশে শুকনো খড়ি তো আছেই, এগুলোতে পেঁয়াজ আর বেগুনি ভাজবো। আর কারো কারো বাসায় তো লবণ, হলুদ, বেসন, যেগুলা এই ধরনের ভাজাভাজির জন্য লাগে আর কি, সেগুলো ছিল। তো ওনারা নিয়ে আসবেন, কিন্তু একটা কথা, সেটা হচ্ছে যে পেঁয়াজ তো বাড়িতে আছে, বেগুন তো নাও থাকতে পারে। এখন বেগুন যে চাইবে বাসায়, তো জিজ্ঞেস করবে কি করবি, এত রাতের বেলা কেউ কি বেগুন ভাজে নাকি? তখন কি জবাব দেবে? এটা সমাধানও তারা বের করে ফেলেন যে বাসায় তো আর বেগুন যাওয়ার দরকার নাই, বেগুনের ক্ষেতই তো রয়েছে কাছে, সেখান থেকে চুরি করে নিয়ে আসি, চাওয়াচাওয়ির দরকার নেই। তো এটাই সিদ্ধান্ত হয়। রাত তখন খুব যে বেশি বাজে তা না, 8:30টার মতো বাজে।
মানে প্রথম ঘটনা কিন্তু কয়েকদিন পরের ঘটনা, কয়েকদিন পরে বলতে যখন হযরত সুস্থ হয়ে যায় এর পরের ঘটনা আর কি। তো এই যে মাঠে গিয়ে যে বেগুন চুরি করা হবে, এটাতে অবশ্য হযরত রাজি হচ্ছিল না, কারণ ও ওদিকে দেখতে চাচ্ছিল না আর কি। তো এই যে আবির ভাই যাবে, ইমরান মামা যাবে, হযরত যাবে, ওদিকে রিজভী বা অন্যান্যরা আনুষঙ্গিক অন্য জিনিস নিয়ে আসবে। এখন হযরত একা বসে থাকবে, এটা অবশ্য এই ইমরান মামা বা আবির ভাই ওনারা চাচ্ছিলেন না। হযরত যেতে না চাইলেও একরকম জোর করেই তাদের সাথে নিয়ে যাওয়া হলো আর কি। তো ওনারা ঠিকঠাক মতো বেগুন ক্ষেত থেকে বেগুন তুললেন, এরপর ওনারা জমির আইল দিয়ে এক এক করে হেঁটে আসছেন। এক এক করে বলতে একজনের পিছনে আরেকজন, এইভাবে, কারণ আইল দিয়ে কিন্তু পাশাপাশি দুইজন হাঁটা যায় না, আইল খুব চাপা একটা রাস্তা আর কি, রাস্তাও বলা যাবে না, এটা আসলে দুইটা জমির সীমানা। তো প্রথমে আছেন এই আবির ভাই, পরে ইমরান মামা, এরপরে এই হযরত। তো ওনারা তো হেঁটে হেঁটে আসছেন। তো কিছুটা পথ আসার পর এই আবির ভাই ইমরান মামাকে বলছেন যে মামা, ওই হযরতের তো এর আগে একটা সমস্যা হয়েছিল, ওর হাত ধরে ধরে নিয়ে আসেন। এটা বলা মাত্র ইমরান মামা হযরতের হাত ধরার জন্য যখন পেছন দিকে তাকিয়েছেন, দেখেন হযরত নাই। ইমরান মামা ভেবেছেন হযরতের হয়তো বা জল প্রয়োগ করার দরকার পড়েছে, এই জন্য একটু পিছনে পড়ে গেছে। ওনারা আবার পেছন দিকে খুঁজতে থাকেন, খুঁজতে খুঁজতে খানিকটা পথ এগিয়েছেন, কিন্তু হযরতকে আর দেখতে পান না। এরপর তো হযরতকে ডাকাডাকি করছেন, এই হযরত, এই হযরত, তুই কোথায়? কিন্তু ওরা কোনো উত্তর পাচ্ছে না, আবার বেশি জোরেও ডাকতে পারছে না, কারণ হচ্ছে ওনারা তো গিয়েছেন বেগুন চুরি করতে। রাতের বেলা চিল্লাচিল্লি করবেন, আশেপাশের লোকজন তো বুঝে যাবে, তখন জিজ্ঞেস করবে যে এই ওইদিকে কেড়ে, তখন তার এক ঝামেলা হবে, এই জন্য খুব বেশি জোরে বলতে পারছিলেন না। ওনারা ডাক না শুনে আরো পেছন দিকে যান, যে হযরত ওইদিকে ছিল। কিছুটা পথ আসার পর ওনারা দেখেন হযরত আইলের পাশে বেহুশ হয়ে পড়ে আছে। তো অনেক ডাকাডাকি করার পর তার জ্ঞান ফেরে। এরপর তাড়াতাড়ি করে তাকে নিয়ে ওনারা গ্রামের ভিতরে চলে আসেন। আসার পর জিজ্ঞেস করছেন যে কিরে, তোর কি হয়েছিল? তখন হযরত একটা ভয়ঙ্কর তথ্য দেয়। হযরত বলে যে হযরত পিছনে পিছনেই হেঁটে আসছিল তাদের, অর্থাৎ এই যে আবির ভাই আর ইমরান মামার। হঠাৎ করে হযরতের কাছে মনে হয় যে পেছন থেকে হযরতের কেউ নাম ধরে ডেকেছে। শুরুতে হযরত ভেবেছিল তার মনের ভুল, কিন্তু কয়েক সেকেন্ড পর আবারও যখন নাম ধরে ডাকে, এই হযরত, এই হযরত, আম খাবি না? একথা শুনেই যখনই হযরত পেছন দিকে তাকিয়েছেন, তখন তাকিয়ে দেখেন একটা ছোট্ট অবয়ব, সেই রাতে আম বাগানে যেই অবয়বটা দেখেছিল সেই অবয়বটা। তবে এবার এটা একটাই, অনেকগুলো না, সাদা আলখাল্লা টাইপের কিছু একটা পরা। তবে ওই রাত্রে ওই অবয়বগুলো থেকে কোনো বিশ্রী দুর্গন্ধ আসেনি, তবে এবার আসছে মারাত্মক টাইপের বিশ্রী দুর্গন্ধ আসছে, যেটাতে তার দম আটকে আসার উপক্রম হয়েছে। চোখগুলো তো লাল টকটকে। আর এই হযরতকে উদ্দেশ্য করে বলছে, কিরে হযরত, সেদিন তো তোকে কিছু করতে পারি নাই, কোত্থেকে গাছ থেকে ধপাস করে নামলো তোর বন্ধু? আমরা তো টেরও পাই নাই গাছে তোর বন্ধু আছে, তখন তো তোকে কিছু করি নাই। এখন তো তোর বন্ধুরা আগে চলে গেছে রে, তাকায় দেখ তোর বন্ধুরা আশেপাশে নাই, এখন তো তোকে পাইছি রে। তো এটা বলার পরই ওই অবয়বটা বিশ্রী ভাবে হেসে দেয়, আর তখনই হযরত ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো জ্ঞান ফিরলে দেখে যে এই ইমরান মামা আর আবির ভাই হযরতকে ডাকাডাকি করছে। এই ঘটনার পরপরই হযরতকে বাসায় নিয়ে আসা হয়। ওই রাত্রে আর এই বেগুনি পেঁয়াজ ও ভাজার পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তো নিয়ে আসার পর এই ইমরান মামা আর আবির ভাই হযরতের বাবাকে বলেন যে আঙ্কেল, আমাদের তো ভুল হয়ে গেছে, এরকম একটা কাজ করতে গেছিলাম, হযরত তো এরকম একটা সমস্যায় পড়ছিল। তখন তো এই হযরতের বাবা খুব বকাঝকা করতেছে হযরতকে, অন্য দুইজনকে না করলেও হযরতকে খুব বকাবকি করতেছে যে তোর সাহস হলো কেমনে, তুই আবার গেলি, মাত্র কয়েকদিন আগে এরকম একটা ঝামেলায় পড়লি। তো যাই হোক, কি আর করা, ওইরা তো ওভাবে চলে যায়, কোনো সমস্যা হয় না। পরদিন সেই হুজুর, যেই হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয়েছিল, তাকে নিয়ে আসা হয়। তো উনি ঝাড়ফুঁক করে দেন, তবে হুজুর মানা করে দিয়েছিলেন যে রাতের বেলা হযরত একা একা যেন বাইরে না বের হয়, তাহলে ওই জিনটা যে পিছু নিয়েছে, সে দুইবার তো সুযোগ আসলে পেয়েছিল, কিন্তু বন্ধু বান্ধবদের কারণে আল্লাহর রহমতে সে বেঁচে গেছে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। কিন্তু একা একা যদি আবার ওই জিনটা তাকে পেয়ে যায়, কারণ ওরা তাকে দেখে ফেলেছে, বিশেষ করে হযরত দেখে ফেলেছে, যার কারণে হযরতের প্রতি তাদের ক্ষোভ সৃষ্টি হয়েছে, এই জন্য হযরতকে শায়েস্তা করবে। তো দুইবার অ্যাটেম্প নেওয়ার পরও তো হয়নি, আবার নিতে পারে, এই জন্য হযরত যেন রাতের বেলা একা একা না বের হয়, এটাই পরামর্শ দিয়েছেন হযরত, সেটাই মেনে চলছেন।
তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে রিপন, আমি এসেছি আদিতমারি লালমিহাট থেকে। তো এখন যে ঘটনাটা রাসেল ভাই আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন, তার নাম হচ্ছে সুমন। আর সুমনের বাড়ি হচ্ছে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিরপুর এলাকায়। তো সুমন ভাই এবং তার বন্ধু জাহিদ যখন কলেজে পড়তেন তখন তাদের সাথে ঘটে যাওয়া একটা বাস্তবসম্মত ঘটনা তিনি আমাকে শেয়ার করেছেন। আমি চেষ্টা করব সুমন ভাইয়ের মতো করে ঘটনাটা আপনাকে শেয়ার করার। তো সুমন ভাই আর জাহিদ ভাই ছিলেন হরিহর আত্মা, সবসময় একসাথে থাকতেন, মানে তারা খুবই ক্লোজ বন্ধু ছিলেন। তো ঘটনাটা ছিল ভাদ্র মাসের একটা রাতে। তখন গ্রামে সবার মতো বিদ্যুৎ আসা শুরু হয়েছে, কিন্তু লোডশেডিং ছিল নিত্যদিনের সঙ্গী। তো সুমন ভাইদের গ্রাম থেকে কিছুটা দূরে বিশাল একটা বিল ছিল, যেটাকে এলাকার মানুষ মরা বিল বলে ডাকে। তো সেই বিলে প্রচুর মাছ পাওয়া যেত। তো সেদিন রাতে জাহিদ এবং সুমন সুমন ভাইকে ডাকলো যে চল সুমন, আজকে বিলে মাছ ফেলবো, মাছ ধরবো। তো শুনেছি রাতের বেলা বড় শোল মাছ ওঠে। তো সুমন ভাই প্রথমে একটু ইতস্তত বোধ করলো, জাহিদের জোড়াজুড়িতে রাজি হয়েও গেল শেষ পর্যন্ত। তো রাত তখন আনুমানিক 11:30। চারপাশে একদম নিঝুম, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তো তাদের হাতে টর্চ লাইট ছিল এবং তারা জাল নিয়ে দুই বন্ধু মিলে আর কি সেই বিলের ধারে যায়। তো তারা বিলের ধারে যাওয়ার জন্য তাদের একটা মেঠো পথ দিয়ে যেতে হয়। তো বিলের ধারে যাওয়ার পর তারা দেখলো যে বিলের পানি যেন একদম স্থির হয়ে আছে, কোনো ধরনের ঢেউ নেই। তো তারা যখন একটা বড় বট গাছের তলা দিয়ে যাচ্ছিল, তো তখন হঠাৎ জাহিদ ভাই থেমে গেলেন এবং সে ফিসফিস করে বলল, সুমন, তুই কি কিছু শুনতে পাচ্ছিস? তো সুমন ভাই কান পাতলেন। মনে হচ্ছিল যে বিলের মাঝখানে থেকে কেউ একজন খুব সুমধুর কণ্ঠে বাঁশি বাজাচ্ছে, কিন্তু মাঝরাতে বিলের মাঝখানে কে বাঁশি বাজাবে? তো সুমন ভাই টর্চের আলোতে বিলের পানির উপরে ফেললেন এবং আলো পড়তেই বাঁশি বাজার শব্দটা একদম থেমে গেল। কিন্তু তারা দেখলেন যে বিলের মাঝখানে একটা ছোট্ট ডিঙি নৌকা স্থির হয়ে আছে, আর সেই নৌকায় বসে আছে একজন লম্বা মানুষ, যার মাথায় একটা বড় মাথাল, যেটা মাথাল বলতে হচ্ছে বাঁশ এবং পাতা দিয়ে তৈরি একটা ছাতা, এটাকে মাথাল বলা হয়। তো নৌকাটি মোটেও নড়তেছিল না, কিন্তু অদ্ভুত বিষয় হলো কোনো মাঝি ছাড়াই নৌকাটি ধীরে ধীরে তীরের দিকে এগোচ্ছে এবং সুমন এবং জাহিদের দিকে সেটা আসতেছে। অথচ বিলের পানিতে কোনো লগি বা দাঁড় বাড়ানো যে বয়াবে সেই ধরনের কোনো কিছুই নাই, অথচ নৌকাটা একা একা তাদের দিকে আসতেছে। তো নৌকাটি কোনো শব্দ ছাড়াই তাদের দিকে আসতে দেখে দুই বন্ধু বুকে ধরবানি বেড়ে গেল। তো জাহিদ ভাই একটু সাহসী স্বভাবের হলো, এবার সেই সুমন ভাইয়ের হাত শক্ত করে ধরলো এবং তারা লক্ষ্য করলো যে নৌকাটি যত কাছে আসছে চারপাশে বাতাসের তাপমাত্রা যেন ততই কমে যাচ্ছে। নৌকাটি তীরে একদম কাছে এসে ভিড়ল। নৌকায় বসা সেই লম্বা লোকটির মুখ দেখা যাচ্ছিল না, কারণ তার মাথার সেই বিশাল মাথালটির কারণে তার মুখটা দেখা যাচ্ছিল না। তো সে তার একটা হাত বাড়িয়ে দিল জাহিদের দিকে এবং হাতে কোনো চামড়া বা মাংস আছে বলে মনে হচ্ছিল না, শুধু সাদা ফ্যাকাশে হাড়ের ওপর টান টান হয়ে থাকা চামড়ার মতো কিছু একটা। তো লোকটা খুব ফ্যাকাশে স্বরে বলল, মাছ ধরবি? নৌকায় আয়, অনেক বড় মাছ পাবি। তো জাহিদ ভাই যেন খুবই ভয় পেলেন এবং তিনি সম্মোহিতের মতো এক পা দিয়ে নৌকার দিকে বাড়ালেন। সুমন ভাই বুঝতে পারলেন কিছু একটা ঠিক নেই। তিনি দ্রুত জাহিদ ভাইয়ের হাত ধরে টান দিয়ে পিছনে নিয়ে এলেন এবং নিজের হাতে টর্চটা সরাসরি সেই লোকটার মুখে ফেললেন। তো আলো ছটা পড়তেই সুমন ভাই আর জাহিদ ভাই দেখলেন যে তাতে তাদের আত্মারা যে তাদের এত পরিমাণ ভয় পেল যে তারা দেখলো সেই মাথালের নিচে লোকটার মানুষের কোনো মুখ নেই, সেখানে শুধু একটা কঙ্কালের মাথার খুলি, যার চোখের কোঠা দুটো থেকে আগুনের মতো আলো বের হচ্ছে। তো টর্চের আলো পড়তে সেই কঙ্কালধারী মূর্তিটি এক অমানসিক আর্তনাদ করে উঠল। সাথে সাথে শান্ত বিলের পানি যেন ফুটন্ত তেলের মতো টকবক করে ফুটতে শুরু করলো। তো নৌকাটি এক মুহূর্তের মধ্যে বিলের মাঝখানের দিকে ছিটকে চলে গেল এবং সুমন ভাই আর জাহিদ ভাই আর এক সেকেন্ড দেরি না করে জাল এবং টর্চ লাইট ফেলে দিয়ে তারা গ্রামের দিকে দৌড় দিলেন এক দৌড়। তো কিন্তু তারা যখন দৌড়াচ্ছিলেন তখন তাদের মনে হলো যে পিছনের সেই মেঠোপথটা যেন শেষেই হচ্ছে না,
তারা একই জায়গায় বারবার ফিরে আসতেছেন। তো জাহিদ ভাই চিৎকার করে বলল, সুমন, আমরা তো সেই বটগাছটার কাছেই আবার ফিরে এসেছি, এখন কি করা যায়? তো পিছন থেকে সেই বাঁশির শব্দটা এখন আবার বাজতে শুরু করলো এবং তার সাথে যুক্ত হলো একজোড়া ভারী পায়ের শব্দ, যা তাদের পিছু পিছু ধেয়ে আসতেছিল। তো তারা যখন একই জায়গায় বারবার ফিরে আসা এবং আর পিছনে সেই ভারী শব্দের পায়ের আওয়াজ তারা দুজন শুনে, তো দুই বন্ধু আসলে মাথা কাজ করতেছিল না যে তারা আসলে কি করা উচিত। তো তারা কিছুক্ষণ পর তারা বুঝতে পারলেন যে তারা যে নিশি বা ভুতুরে ঘোরের মধ্যে পড়েছেন এটা নিশ্চিত, যেটাকে গ্রাম্য ভাষায় ভুতুরে পাওয়া বা পথ ভুলানো বলে আর কি। তো জাহিদ ভাই ভয়ে কাঁদতে শুরু করলো। সুমন ভাই বুঝতে পারলেন যে এখন সাহস না হারালে আজ রাতে হয়তোবা তাদের বাড়ি ফেরা হবে না। তো তিনি সাহস সঞ্চয় করলেন। পিছনে সেই পায়ের শব্দটা একদম কাছে চলে এলো। সুমন ভাই অনুভব করলেন তার ঘাড়ের ঠিক পিছনে কেউ একজন গরম নিঃশ্বাস ছাড়তেছে। তিনি পিছনে না তাকিয়ে পকেট থেকে ছোট্ট একটা দেশলাই বের করলেন। তো গ্রামের মুরব্বীদের কাছে আসলে শোনা যাচ্ছিল, তারা শুনছিল যে আগুন বা লোহার আর কি সামনে অপশক্তি আসলে বেশিক্ষণ টিকতে পারে না, বা যারা আসলে জিন ভূত এগুলো আসলে ভয় পায়, বিশেষ করে আগুন এবং লোহা জাতীয় কোনো কিছু। তো সুমন ভাই কাঁপা কাঁপা হাতে একটা কাঠি জ্বালালেন দেশলাইয়ের কাঠি দিয়ে, এবং আগুনের শিখাটা জ্বলে উঠতেই তাদের চারপাশে সেই কুয়াশাচ্ছন্ন ঘোরটা যেন এক নিমেষেই কেটে গেল। এখানে আসলে সুমন ভাই তিনি আসলে স্মোক করতেন, এই উঠতি বয়স, তারপর তিনি আসলে স্মোক করতেন, যার কারণে তার পকেটে গ্যাস লাইট ছিল বা এই ম্যাচ কাঠি বক্স ছিল আর কি। তো তারা দেখতে পেলেন যে তারা রাস্তার মাঝখানে নয়, বরং বিলের একদম খারাপ পাড়ের মধ্যে তারা দাঁড়িয়ে আছে। আর এক দুই পা বাড়ালেই আর কি তারা সোজা সেই আর কি নদীতে পড়ে যাবেন, এরকম একটা পাড়ের মধ্যে। তো আগুনের আলোতে তারা দেখতে পেলেন তাদের সামনে সেই বটগাছে একটা ঝুলে থাকা ডাল সাপের মতো কিলবিল করছে। সুমন ভাই জাহিদের হাত ধরে একটা ঝাড়া দিলেন। জাহিদ যেন ঘোর থেকে জেগে উঠল। ঠিক তখনই বিলের পানি থেকে সেই কঙ্কাল মূর্তিটা একটা বিকট হাসির শব্দ হয়ে ভেসে এলো। তারা আর কালক্ষেপণ না করে গ্রামের মসজিদে মিনারের দিকে লক্ষ্য করে দিল এক দৌড়। তো দৌড়াতে তারা যখন গ্রামে কবরস্থানের কাছাকাছি পৌঁছালেন, তখন দেখলেন যে রাস্তার মাঝখানে একজন সাদা কাপড় পরার লোক দাঁড়িয়ে আছেন। তো দুই বন্ধু ভয়ে থেমে গেলেন, ভাবলেন আবার কোন বিপদ পড়লো সামনে। এক বিপদ থেকে দৌড়ে এসলাম, এখন আবার কোন বিপদ। কিন্তু লোকটার কাছে আসতেই তারা দেখলেন যে তিনি আর কেউ নন, গ্রামের মসজিদের মুয়াজ্জিন সাহেব। তো তিনি ফজরের আজানের জন্য প্রস্তুতি নিতে আসলে বের হয়েছিলেন। তো মুয়াজ্জিন সাহেব তাদের এই বিভস্ত অবস্থা দেখে তাদের আসলে চেহারা শুরুতে এতক্ষণ ঘামে ক্লান্তে একটা চেহারার অবস্থা খারাপ হয়েছিল। তো মুয়াজ্জিন সাহেব সেটা দেখে জিজ্ঞেস করলেন, কিরে সুমন, জাহিদ, এই শেষ রাতে তোরা এই অবস্থা কোথা থেকে আসলি? তো দুই বন্ধু তখন হাঁপাতে বিলের সেই নৌকার বাঁশি আর পথ হারানোর সব কথা খুলে বললেন। মুয়াজ্জিন সাহেব গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন যে তোরা খুব বিপদ থেকে বেঁচে ফিরেছিস। ওই মরা বিল এলাকাটা ভালো না। অনেক বছর আগে ওই বিলে একজন বাউলের সলিল সমাধি হয়েছিল, তো যার কাছে ওই বাঁশিটা খুব প্রিয় ছিল। ওই বাউলের কাছে বাঁশিটা অনেক প্রিয় ছিল। মাঝে মধ্যেই সে এলাকার মানুষদের ওই বিলে ডেকে নিয়ে যায় এবং তাদেরকে মেরে ফেলে। তো মুয়াজ্জিন সাহেব তাদের নিয়ে মসজিদে গেলেন এবং তাদের মাথায় হাত বুলিয়ে দোয়া পড়ে দিলেন। তিনি তাদের সাবধান করে দিলেন যেন অত্যন্ত কিছুদিন তারা সন্ধ্যার পর যেন ওই বিলটা ত্রিসীমানায় যেন না যায়। তো সুমন ভাই আর জাহিদ ভাই মসজিদের বারান্দায় বসে ভোরের আলো পর্যন্ত অপেক্ষা করলেন, এবং অপেক্ষা করার পর যখন তারা ভোর হলো, তারপরে তারা বাসায় চলে গেল। তো রাসেল ভাই ঘটনা এখানে শেষ হলে ভালো হতো। তো এরপরে জাহিদ ভাই এবং সুমন ভাই তারা একটা জিনিস লক্ষ্য করে যে বিশেষ করে রাত তখন একটু গভীর হয়, তখন তারা অনুভব করেন সেই বাঁশির সুরটা যেন তারা বাসা থেকে শুনতে পারতেছে। অথচ তাদের বাসা থেকে সেই বিলটা কিন্তু অনেক দূরে। অথচ তারা বাসা থেকে সেই মধুর করুণ সুরটা শুনতে পাচ্ছিলেন।
এবং তাদের কাছে মনে হচ্ছে যে সেই সুরটা তাদেরকে টানতেছে। এটা একদিন 2 দিন হলে স্বাভাবিক ছিল। রাসেল ভাই এটা প্রায় 15 দিন তাদের সাথে এই ঘটনাটা ঘটে। এবং যখন আসলে ওই বাঁশি সুরটা বাজে তখন তারা কখনোই আসলে ঘুমাতে পারেন না। তাদের মনে হয় যে তাদের শরীরে খুবই অস্থিরতা কাজ করে সেখানে যাওয়ার জন্য। তো তাদের সেন্স থাকার কারণে আসলে তারা ওইদিকে যায়নি। তো পরবর্তীতে সুমন ভাই চিন্তা করেন যে হয়তো এটা ভালো কিছু নয়, এবং পরবর্তীতে সেই হুজুরের সাথে 2 বন্ধু আবার দেখা করেন এবং 2 বন্ধু একই ঘটনায় বলেন যে এরকম আমরা 15 দিন ধরে এরকম বাঁশির শব্দটা শুনতে পাচ্ছি, কোনোভাবেই এটা ঠিক হচ্ছে না, এবং এই বাঁশির শব্দের কারণে আসলে আমরা ঘুমাতেও পারতেছি না। তো পরবর্তীতে সেই হুজুর আবার পুনরায় তাদেরকে পানি পড়ার দেন এবং কিছু পরামর্শ দেন। তো দোয়া দরুদ পড়া শেখান, সেগুলো আসলে বলেন যে এগুলো পড়ে তোমরা ঘুমাবা, তাহলে সমস্যা হবে না। তো এর পরবর্তীতে আসলে তারা 2 বন্ধু ওই হুজুরের কথা মতো সেগুলো করে, এবং তাদের এর পরবর্তী থেকে আসলে সুমন ভাই এবং জাহিদ ভাইয়ের সাথে আর এই ধরনের ঘটনা ঘটেনি। তারা এখন পর্যন্ত আসলে ভালো আছে। তো রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই আমাকে এই ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম রিপন, আমি এসেছি এই লালমিহাট থেকে। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন, তার নাম হচ্ছে জাকির। আর জাকিরের বাড়ি হচ্ছে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায়। তো জাকির ভাই সৌদি আরবের তুবুক অঞ্চলে একটি কনস্ট্রাকশন সাইটে ড্রাইভার হিসেবে কাজ করতেন। তো সেখানে মরুভূমির গভীরে তার সাথে একটা ভয়ানক ঘটনা ঘটেছিল। প্রতি ঘটনা তিনি সম্মুখীন হন, সেই ঘটনাটা আমাকে শেয়ার করেছেন। আমি চেষ্টা করবো তার মতো করে শেয়ার করার। তো জাকির ভাইয়ের কাজ ছিল বড় ট্রাকে করে মরুভূমির ভিতর দিয়ে নতুন তৈরি হওয়া সাইটগুলোতে পানির ট্যাঙ্ক পৌঁছে দেয়া। তো একদিন কাজ শেষ করে তার বেশ দেরি হয়ে যায়। যখন তিনি ফেরার পথে রওনা দেন তখন সূর্য ডুবো ডুবো অবস্থা এবং মরুভূমির বুকে অন্ধকার নামতে শুরু করেছে। তো মরুভূমিতে কোনো রাস্তা নেই, শুধু বালির ওপর আগের গাড়ির টায়ার মার্ক নিশান দেখে চলতে হয়। তো আগে যে গাড়িগুলো যে দিক দিয়ে রেগুলার চলাচল করে, তো সেই দিক দিয়ে আসলে গাড়ির টায়ারের একটা বা ছাপের মাধ্যমে এক ধরনের রাস্তা তৈরি হয়, তো সেই রাস্তা দিয়ে আসলে যেতে হয়েছিল। তো গাড়ি চালাচ্ছিলেন জাকির ভাই, সাথে ছিল তার হেল্পার সগির, এবং চারদিকে শুধু বালু আর ছোট ছোট কিছু পাথরের পাহাড় দেখা যাচ্ছিল। তো হঠাৎ গাড়ির হেডলাইটের আলোতে জাকির ভাই দেখলেন বেশ কিছুটা দূরে রাস্তার মাঝখানে একজন মানুষ দাঁড়িয়ে হাত নাড়াচ্ছে। তো মরুভূমির এই নির্জন জায়গায় এই সময়ে কোনো মানুষ থাকার কথা নয়। জাকির ভাই প্রথমে ভেবেছিলেন যে হয়তো কোনো বেদুইন বা আসলে হয়তো তার কোনো গাড়ি নষ্ট হয়ে গেছে, তো যার কারণে তার সাহায্যের জন্য তিনি হাত নাড়াচ্ছেন। তো জাকির ভাইয়ের কাছে গিয়ে তিনি গাড়িটা থামালেন এবং দেখলেন যে একজন বৃদ্ধ মানুষ, গায়ে জীর্ণ শীর্ণ পুরনো আরবীয় আলখেল্লা, মাথায় রুমাল বাঁধা। তো লোকটার চেহারা মরুভূমির রোদে পুড়ে কুচকে কালো হয়ে গিয়েছে। তো জাকির ভাই জিজ্ঞেস করলেন যে কি ভাই, আপনি এখানে কি করছেন, আর আপনার কি কোনো সাহায্য লাগবে? তো এভাবে জিজ্ঞেস করলেন। তো লোকটা কোনো কথা না বলে শুধু হাত ইশারা করে গাড়িতে উঠতে চাইলেন। তিনি গাড়িতে উঠতে আগ্রহী হইলেন, মানে সে লোকটা গাড়িতে উঠতে চাইলেন আর কি। তো সগির ভাই কিছুটা ভয় পাচ্ছিলেন, কিন্তু দয়ার খাতিরে জাকির ভাই তাকে পিছনের সিটে উঠতে বললেন। তো লোকটি সেই গাড়ির পিছনের সিটে ওঠার সাথে সাথেই তাদের কাছে মনে হলো যে পুরো গাড়িটা যেন একটা ঠান্ডা শীতল হয়ে গেল। তো জাকির ভাই এসি চালাননি, তবুও মনে হচ্ছিল যে তারা কোনো একটা হিমাগারে বা কোনো একটা এসির ভিতরে আছেন, যেখানে খুবই তাপমাত্রা কমিয়ে দেওয়া হয়েছে। তো জাকির ভাই আয়নার পিছনের দিকে তাকাতেই তার বুকটা ধক করে উঠল। তিনি দেখলেন যে পিছনের সিটে লোকটা নেই, বরং সেই সিটের থেকে প্রায় কয়েক ইঞ্চি উপরে শূন্যে ভেসে আছে। আর তার সবচেয়ে অদ্ভুত বিষয় হলো লোকটি মরুভূমির তীব্র গরমের মধ্যেও এক ফোঁটা ঘামছেন না, বরং তার গা থেকে পুরনো কবরের মতো একটা ভ্যাপসা গন্ধ আসতেছে।
তো আয়নায় তো যখন দেখলেন যে জাকির ভাই সেই লোকটা সিটের মধ্যে বসে নেই, মনে হচ্ছে যে সে সিটের উপরে ভেসে আছে। তো এই দৃশ্য দেখার পর জাকির ভাইয়ের জন্য হাত কাঁপতে শুরু করলো। তিনি সগিরের দিকে তাকালেন এবং দেখলেন সগিরও ভয়ে একদম সাদামাটা হয়ে গেছেন, খুবই ভয় পাচ্ছেন এবং সগিরও হয়তো আয়নায় কিছু একটা দেখেছে। তো জাকির ভাই ভাবলেন এখনই গাড়ি থামিয়ে লোকটাকে নেমে যেতে বলবেন, কিন্তু মরুভূমির এই ঘুটঘুটে অন্ধকার গাড়ি থামানোর সাহসও পাচ্ছিলেন না। তিনি স্টিয়ারিং শক্ত করে ধরে গাড়ি সামনের দিকে চালাচ্ছিলেন। তো হঠাৎ পিছনে সেই বৃদ্ধ লোকটি খুব নিচু স্বরে এবং খসখস গলায় বলে উঠল যে সে আরবিতে বলল যে আমাকে সামনে একটা পুরনো কুয়ো আছে, আমাকে সেখানে নামিয়ে দিও। তিনি আরবিতে এই কথাটা বললেন। তো জাকির ভাই অবাক হলেন, কারণ এই এলাকায় কোনো কুয়া আছে বলে তো জানা ছিল না। তিনি আসার পথে তো তিনি কোনো ধরনের কুয়া দেখেননি। তো তিনি কথা না বাড়িয়ে চিন্তা করলেন যে হয়তো থাকতেও পারে। তো তিনি মাথা নাড়িয়ে সুযোগ বললেন যে ঠিক আছে, নামিয়ে দেব। তো কিছুক্ষণ পর জাকির ভাই লক্ষ্য করলেন যে মরুভূমির বালির উপর গাড়ির হেডলাইটের আলোতে কোনো ছায়া পড়ছে না। সাধারণত হেডলাইটের আলোতে বালুর উপরে যে বড় বড় বালুর উপরে যে ছোট বড় বড় পাথর থাকে, সেগুলো যদি হেডলাইটে আলো পড়ে তো সেখানে কিন্তু ছায়া পড়ে, কিন্তু এখন মনে হচ্ছে যে বালুতে কোনো ছায়াই পড়তেছে না। ঠিক তখনই পিছনের সিট থেকে একটা অদ্ভুত শব্দ এলো, যেন কেউ খুব ক্ষুধার্ত হয়ে পানি গিলতেছে। তো জাকির ভাই আর চোখে পিছনে তাকাতেই দেখলেন সেই বৃদ্ধ লোকটি তার সাথে থাকা পানির বোতলটা নিয়ে পানি খাচ্ছে না, বরং সে মুখ না খুলে প্লাস্টিকের ভেদ করে পানি শুষে নিচ্ছে। নর্মালি আমরা কিন্তু বোতলের মুখ খুলে পানি খাই, কিন্তু পিছনে থাকা সেই বৃদ্ধ লোকটি বোতলটা নিয়ে সে এমনিতে মুখ লাগিয়ে খাচ্ছে। মনে হয় যে পানি বোতলের ভিতর থেকে শুষে খাচ্ছে এবং বোতলটা আস্তে আস্তে কুঁচকে যাচ্ছে। তো নর্মালি হলো বাতাস বের না হলে যেরকম বোতল আর কি কুঁচকে যায় সেরকম। তো পানির বোতলটি কুঁচকে যাওয়ার দৃশ্য দেখে জাকির ভাই বুঝতে পারলেন এটা কোনো সাধারণ মানুষ নয়। তিনি দ্রুত তসবিহ করতে শুরু করলেন, অর্থাৎ মরুভূমির মাঝখানে একটা বড় পাহাড়ের আড়ালে সত্যিই একটা পুরনো পাথরের কুয়ো তিনি দেখতে পেলেন। জায়গাটা এতটাই নির্জন যে দিনের বেলাতে কেউ সেখানে যাওয়ার সাহস করে না। তো জাকির ভাই কুয়োর পাশে গিয়ে গাড়ি থামালেন। পিছনের দরজাটা একা একাই খুলে গেল। সেই বৃদ্ধ লোকটা গাড়ি থেকে নেমে কুয়োর সামনে গিয়ে দাঁড়ালো। তো জাকির ভাই ভাবলেন এখনই গাড়ি নিয়ে তিনি তার গাড়ি স্টার্ট করে এখান থেকে স্থানটা ত্যাগ করা দরকার। কিন্তু সেই লোকটি একটা কথা শুনে তিনি যেন স্থির হয়ে গেলেন। সেই বৃদ্ধ লোকটি কুয়োর ভিতর থেকে একটা পুরনো মানুষের হাত তুলে আনলো এবং জাকির ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে পানি দিয়েছো, তাই তোমাকে একটা সত্যি কথা বলি। আজ থেকে 10 বছর আগে আমার সাথে থাকা মানুষগুলো আমাকে এই কুয়োর মধ্যে ফেলে দিয়ে সব পানি নিয়ে পালিয়েছিল। তো কথাটা শেষ করে হঠাৎ লোকটা নিজের রূপ বদলাতে শুরু করলো এবং তার উচ্চতা বাড়তে শুরু করলো এবং তার চোখের জায়গা দুটো আগুনের কুণ্ডুলির মতো জ্বলজ্বল করতে লাগলো। সে এক বিকট হুঙ্কার দিয়ে কুয়োর ভিতরে লাফিয়ে পড়লো। সাথে সাথে পুরো মরুভূমি যেন এক প্রচন্ড ধুলার ঝড় উঠে গেল। জাকির ভাই আর 1 সেকেন্ড সেখানে দেরি না করে তিনি তার গাড়ি স্টার্ট করলেন। কিন্তু আশ্চর্য বিষয় আসল ভাই, গাড়ির চাকাগুলো বাড়ির উপরে ঘুরতেছে, গাড়ি 1 ইঞ্চিও এগোচ্ছে না। তো তিনি বেশ অবাক হলেন যে এটা কিভাবে সম্ভব। গাড়ির চাকাগুলো বালুর উপর ভনভন করে ঘুরতেছে, কিন্তু ট্রাকটি এক চুলেও সামনের দিকে নড়তেছে না। তো জাকির ভাই ইঞ্জিনের পুরো শক্তি দিয়ে চেষ্টা করলেন, কিন্তু মনে হচ্ছিল মাটির গভীর থেকে কেউ একজন চাকাগুলোকে শূন্যে ভিসিয়ে রেখেছে, যার কারণে গাড়ি সামনের দিকে এগোচ্ছে না। ঠিক তখন এই ধুলের ঝড়ের ভিতর থেকে সেই কুয়োর দিক থেকে আবারও সেই বৃদ্ধের খিলখিল হাসি শব্দ আসতে লাগলো। জাকির ভাই লক্ষ্য করলেন গাড়ির সামনের কাছে তিনি লক্ষ্য করলেন যে মরুভূমির ধুলো জমে ঝাপসা হয়ে যাচ্ছে। তিনি যখন ওয়াইপারটা চালু করলেন তখন তার কলিজা শুকিয়ে গেল। ধুলার স্তরের উপর দিয়ে ভিতর থেকে নয়, বরং বাইরের দিক থেকে কেউ একজন আঙ্গুল দিয়ে বড় বড় অক্ষরে কিছু একটা লিখতেছে। তো সেই লেখাটা ছিল আরবি লেখা।
তো আরবি এলাকাতে যেটা বাংলা অর্থ সেটা হচ্ছে যেও না, এই ধরনের একটা কথা তার ওই ক্লাসের মধ্যে লিখছিল। তো সগির ভাই তখন তো এটা দেখে প্রচন্ড পরিমাণ ভয় পান এবং তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করেন। তো জাকির ভাই হঠাৎ অনুভব করলেন গাড়ির পিছনে পানির বড় ট্যাঙ্কটা বা গাড়ির বড় ট্যাঙ্কটা থেকে পানি পড়ার শব্দ হচ্ছে। তো তিনি মিরর সাইড থেকে তাকিয়ে দেখলেন যে সেই বৃদ্ধ লোকটি এখন আর বৃদ্ধ নেই, তার শরীরটা এখন বিশালাকার কালো ছায়ার মতো। সে ট্যাঙ্কের পানির উপর বসে আছে এবং নখ দিয়ে ট্যাঙ্কের লোহার ট্যাঙ্কটাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করতেছে। তো মরুভূমিতে এই দুর্লভ পানি অঝরে বালিতে মিশে যাচ্ছে। তো এতে করে জাকির ভাই প্রচন্ড পরিমাণ ভয় পান এবং তিনি চিন্তা করেন যে এখানে থাকা মোটেও নিরাপদ নয়, তাকে এখান থেকে পালাতে হবে। এবং তিনি সগির ভাইকে বলেন যে সগির ভাই আপনি দোয়া দূরত তো জানেন, আপনি পড়তে শুরু করেন, জোরে জোরে চিল্লে পড়েন। তো সগির ভাইও যেহেতু ভয় পেয়েছিল অনেক, তিনিও দোয়া দূরত পড়তে শুরু করেন এবং সেই সাথে সাথে জাকির ভাইও পড়তে শুরু করেন। তো দুইজনে যখনই তাদের জানা দোয়া দূরতগুলো জোরে জোরে চিৎকার দিয়ে পড়তে শুরু করলেন, তখনই রাসেল ভাই তারা একটা জিনিস অনুভব করলেন যে তাদের গাড়িটা আগে যে এরকম ভারী ভারী মনে হতো এখন সেরকম ভারী লাগতেছে না, এখন স্বাভাবিক মনে হচ্ছে। এবং আশেপাশে ধুলোর ঝড়টা যে ছিল সেটাও আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে এবং তারা এক সময় লক্ষ্য করে যে পুরো পরিবেশটা যেন একদম শান্ত। তো এরপর জাকির ভাই আর দেরি না করে তিনি পুনরায় তার গাড়িটা স্টার্ট করেন এবং গাড়ি স্টার্ট করে যখন তিনি এক্সেলারেটর চাপ দেন সঙ্গে সঙ্গে গাড়িটা সামনের দিকে এগিয়ে যায় এবং তখনই তিনি বুঝতে পারেন হয়তোবা সেই বৃদ্ধ বা সেই অবয়বটা তাদের পিছুটা ছেড়ে দিয়েছে এবং তারা আল্লাহর রহমতে সেই জায়গাটা থেকে, সেই কুয়োর ওই জায়গা থেকে যখন অনেক দূরে চলে আসে তখনের পর থেকে তাদের সাথে আর কোনো ধরনের সমস্যা হয়নি। যদিও সগির ভাই অনেক কান্নাকাটি করতেছেন এখনো। তো পরে জাকির ভাই তাকে সাহস দেন যে আমরা এখন নিরাপদ স্থানে চলে এসেছি, কান্না করিও না। তো এরপর জাকির ভাই আসলে ওই রাস্তা দিয়ে এরপরেও গিয়েছিল, কিন্তু তিনি যেটা বলেন যে ওই রাস্তায় তিনি ওই কুয়োটা আর কখনোই দেখতে পান নাই। আর এর আগেও তিনি ওই রাস্তা দিয়ে গিয়েছিলেন, তিনি এই কুয়োটা দেখেননি, কিন্তু আজকে কেন তিনি হলো ওই কুয়োটা দেখলেন এবং সেই বৃদ্ধটাই বা কেন তাদের সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটালো তিনি কোনোভাবেই এর উত্তর পাননি। তো রাসেল ভাই তিনি এখনো সৌদি আরবে কাজ করেন, ট্রাক চালান, বিশেষ করে পানির ট্যাঙ্ক বা পানি সরবরাহের কাজে তিনি এখনো নিযুক্ত। এখন আসলে সেই রাস্তাটা পাকা হয়ে গেছে, আগে যেরকম ধুলোবালি রাস্তা ছিল এখন আসলে এরকম নয়, এখন এটা পাকা হয়ে গিয়েছে। তো এখন আসলে ওই রাস্তাতে এই ধরনের সমস্যা তিনি কোনো সম্মুখীনই হন না, কারণ রাস্তায় সবসময় দেখা যায় যে অনেক সময় পর পর কিছু না কিছু গাড়ি রাস্তা দিয়ে যায়। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনা।